সকালে উঠেই আগে খালি পেটে জল খাবে, এটা কি খাওয়া উচিত? টেনশনের বিষয় যে মোটা হয়ে যাচ্ছে আর রোগা কিভাবে হবে। মোটা হয়ে যাওয়ার ব্যাপারটা নিয়ে যদি প্রথমে বলি, এখন মোটা থেকে রোগা হতে একদম জিরো ফিগার বা স্লিম ফিগার আসতে ছেলে মেয়ে সবাই চাইছে, কিন্তু সেটার জন্য কেউ প্রচুর এক্সারসাইজ করছে, জিমে যাচ্ছে, কেউ ডায়েট করছে প্রচুর। অ্যাকচুয়ালি এক কথায় যদি বলা যায়, ডিনারের টাইম হচ্ছে সবসময় আমাদের হওয়া উচিত সানসেটের যতটা কাছাকাছি সম্ভব। ফাস্টফুড মাসে কদিন খাওয়া যায়? ফাস্টফুড খাওয়ার কোনো নিয়ম নেই যে মাসে একদিন খাওয়া যায়, সপ্তাহে একদিন খাওয়া যায়। ব্যাপারটা হচ্ছে মিষ্টি যদি কোনো সমস্যা না থাকে খাওয়া যায়, সেখানেও একটা পয়েন্ট আছে। স্কিনে ব্রণ বা এই সমস্যা, তো এইটা কিভাবে কন্ট্রোল করা যায়? আমার স্কিনের ওপর আমরা অনেক দামি দামি প্রোডাক্ট ইউজ করি, কিন্তু আমাকে মনে রাখতে হবে। এই স্যুপ দিয়ে মনে পড়লো, আমরা বিভিন্ন অফিস পাড়ায় দেখি এই যে স্টু বা এরকম টাইপের জিনিসপত্র খায়, প্যাকেটের থেকে বেটার। এমন কিছু খাবার আছে যেটা কারোরই খাওয়া উচিত না? হ্যাঁ, আমার যদি মনে হয় যে আমার রাত্রের কাজটা আমি পারবো ইভিনিংয়ে শিফট করতে, আমি তাহলে রাত্রে ঘুমবো। কারণ আমাদের একটা বায়োলজিক্যাল ক্লক বলা হয়, যেটা আমাদের সূর্যের সাথে সাথে চলছে, সানরাইজের সাথে সাথে। ওই বায়োলজিক্যাল, যখনই আপনি বায়োলজিক্যাল ক্লকের এগেনস্টে যাবে, বডিও কিন্তু ছাড়বে না। আপনি কি খুব রোগা মোটা হতে চান, কিংবা অনেকটাই হেলদি রোগা হতে চান? তাহলে আজকের পডকাস্টটা আপনাদের জন্য। আজকে আমাদের সাথে আছেন ডায়েটিশিয়ান অনুশ্রী মিত্র। অনুশ্রীদি আমাদের সাথে এই পুরো ডায়েট চার্ট নিয়ে আলোচনা করেছে। ডায়েট চার্ট বলতে আপনি সকালে কখন উঠবেন, কি খাবেন, কি খাওয়া উচিত, কি খাওয়া উচিত নয়, ফাস্টফুড যে আপনি খাচ্ছেন কতটা খাওয়া উচিত, কারণ আজকালকার জীবনে ফাস্টফুড ছাড়া মানুষ চলতেই পারে না। তো কতটা পরিমাণে ফাস্টফুড খাওয়া উচিত, কতটা পরিমাণে সুগার ইনটেক করা উচিত, অর্থাৎ মিষ্টি খাওয়া উচিত, এই সব কিছু নিয়ে আজকের পডকাস্ট। আজকে আশা করছি 1 সেকেন্ডও মিস করলে আপনাদের চলবে না, কারণ লাইফে বিশেষ করে এখনকার যা সিচুয়েশান, হেলথ ইজ ওয়েলথ। তাহলে চলুন আজকের পডকাস্টটি শুরু করা যাক। অনুশ্রী মিত্র অন ইউটিএস। অনুশ্রী মিত্র, ইউটিএসে আপনাকে স্বাগত। থ্যাংক ইউ। মানুষ এখনকার দিনে রোগা মোটা দুরকমই হতে চায়, তো তার জন্যই আপনাকে ডাকা। বাট সেই বিষয়ে তো আমরা আসবো, কিন্তু তার আগে আমি ছোট ছোট প্রশ্ন আজকে করব, সেটার উত্তর আপনার কাছে জানতে চাইবো, কারণ অনেক ছোট ছোট বিষয় আছে যেগুলো মানুষ জানতে চায়, তার উত্তর পায় না। সবার আগে আমি সকাল দিয়েই শুরু করি। এই যে সকালে উঠছি আমরা, হ্যাঁ, মানে আমার মা বা আমার বাবা বলে যে সকালে উঠেই আগে খালি পেটে জল খাবি, এটা কি খাওয়া উচিত? একদমই উচিত। সকালবেলা উঠে ইভেন একটু হালকা গরম জল দিয়ে স্টার্ট করা উচিত। মানে বলা হয় আমাদের বডিকে সোজা কথায় জাগানো, মানে অ্যাকচুয়ালি মেটাবলিক রেটটাকে বুস্ট আপ করা। তাহলে আমাদের সারাদিনের যে খাবারটা খাবো সেটা হজমটা খুব ভালো হবে। আর সকালবেলা অবশ্যই জলটাই খাওয়া উচিত। আচ্ছা, আর দিনে কতটা জল খাওয়া উচিত? দেখুন, দিনে কতটা জল খাওয়া উচিত এটা ডিপেন্ড করে অনেকগুলি ফ্যাক্টরের উপর। কার বয়স কত, কে কোন ওয়েদারে থাকে, তার সারাদিনে কতটা অ্যাক্টিভিটি লেভেল আছে। কেউ হয়তো জিমে যাচ্ছে, তার এক ধরনের রিকোয়ারমেন্ট থাকবে। কেউ হয়তো স্পোর্টস পারসন, আবার কেউ সারাক্ষণ বসে আছে সিটিং জব, তার এক ধরনের রিকোয়ারমেন্ট থাকবে। তো আমরা যদি বলি ইন জেনারেল একজন অ্যাডাল্টের মিনিমাম 2.5 থেকে 3 লিটার সারাদিনে জল খাওয়া উচিত। কারণ জলটা তো ভীষণ একটা দরকারি আমাদের নিউট্রিয়েন্ট। সেটা যদি কম হয় সেটা তো বিভিন্ন সমস্যা, কিন্তু আমরা অনেকে প্রয়োজনের তুলনায় বেশি জলও খেয়ে ফেলি, সেটাও কিন্তু সমস্যা করে। আচ্ছা, সেটাও সমস্যা। একদম কম খেলে আমাদের হজমের প্রবলেম হয়, অ্যাসিডিটি, কনস্টিপেশন, মাইগ্রেন এগুলো হতে পারে। কিন্তু বেশি খেলে আমরা মনে করি জল খুব ভালো, অনেকেই দেখি 5 লিটার 6 লিটার পর্যন্ত জল খাচ্ছে, সেটা কিন্তু বডির ইলেকট্রোলাইট ব্যালেন্সটাকে ডিস্টার্ব করতে পারে। তাছাড়া আমাদের কিডনির ওপর এক্সট্রা বার্ডেন ক্রিয়েট করতে পারে, একটা সময় গিয়ে কিডনি তার ফাংশনে প্রবলেম হতে পারে। তো আমাদের যতটা দরকার একটা 2.5-3 লিটার 3.5 লিটার, বা আমাদের প্রচণ্ড গরমে 4 লিটার পর্যন্ত আমরা যেতে পারি যদি আপনার অ্যাক্টিভিটি লেভেল সেই অনুযায়ী থাকে, তার বেশিটা উচিত নয়।
আচ্ছা, এটা আমি নতুন জানলাম যে বেশি খাওয়া উচিত নয়। সব জিনিসই যতটা দরকার ততটাই উচিত, তার কম হলেও ক্ষতি, বেশি হলেও ক্ষতি। আর এই যে গরমকাল পড়ছে, মানে এখনই গরম এত, তো অনেকেই ফ্রিজ থেকে জল বার করছে, আমি নিজেই ওর জন্যই জিজ্ঞেস করছি যে আমি খেয়ে নিই, এটা কি খাওয়া উচিত? অ্যাকচুয়ালি সেইভাবে যে ফ্রিজের জল খেলে অনেকে বলে ওয়েট বেড়ে যাবে, ফ্রিজের জল খাওয়া উচিত নয়, সেই রকম কোনো কারণ নেই। কিন্তু প্রচণ্ড গরম, এসেই আপনি ফ্রিজ থেকে ঠান্ডা জল খাচ্ছেন, হঠাৎ করে এই যে বডির টেম্পারেচারটা চেঞ্জ হচ্ছে একদম গরম থেকে একদম ঠান্ডা, এইটা ক্ষতিকর। আর সেকেন্ড হচ্ছে এটাতে অনেক ইনফেকশন হচ্ছে গ্রো করতে সাহায্য করে। মানে হঠাৎ করে এই গরম থেকে এসেই ঠান্ডা জল খাওয়ার পরই দেখবেন হয় গলায় ইনফেকশন, নয় নাকে, নয় চোখে, কোথাও একটা ইনফেকশন গ্রোটাকে বাড়িয়ে দেয়। এই কারণে বলা হয় আগে নর্মাল টেম্পারেচারে আসুন, এসে আগে বসুন, বা রুম টেম্পারেচারে যে জল আছে সেটা খান, একদম এসেই ডাইরেক্ট ঠান্ডা জলটা খাওয়া উচিত নয়। আচ্ছা, এবার জলের প্রশ্ন মোটামুটি মনে হয় শেষ এখানেই। আচ্ছা, কোল্ড ড্রিঙ্কস কি খাওয়া উচিত? কোল্ড ড্রিঙ্কস খেয়ে কিছু হয় না, ওতে চিনি বা এমটি ক্যালোরি যেটা বলা হয় সেটা ছাড়া তো কিছু নেই। ওটা একটা ওই মানসিক শান্তির জন্য অনেকে খায়, অনেকে মনে করে কোল্ড ড্রিঙ্কস খেলে আমার হজম হয়ে গেল হেভি খাওয়ার পর, কোল্ড ড্রিঙ্কস গরমে খেলে একটু শান্তি হলো, এই কিছুক্ষণের একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন। আদারওয়াইজ আমরা যদি নিউট্রিশনাল পয়েন্ট থেকে বলি একদমই খারাপ বলা যায়। খারাপ, তার মানে এই যে অনেকেই ধরুন খাওয়ার পর হজম হচ্ছে না, ওগুলোর জন্য অনেক অপশান আছে। ওটা তো একটা ব্যবসায়িক কারণে বিভিন্নভাবে প্রমোট করা হয়, আমরা ওই বিজ্ঞাপনের পিছনে বিজ্ঞাপনের পিছনে ছুটতে থাকি। কিন্তু আমরা যদি বাড়িতেই বিভিন্ন ধরনের পুদিনা পাতার জল বা গোলমরিচ খেয়ে জল বা আজওয়ান ওয়াটার, এই যে ন্যাচারাল যে জিনিসগুলো এগুলো যদি খাই, তাহলে সত্যিই সেগুলোই অ্যাকচুয়ালি আমাদের হজমে সাহায্য করে। ওগুলো একটা শর্ট টার্মে আপনাকে মনে হবে যে কিছু একটা উপকার হলো, কিন্তু দিনের পর দিন আপনি যদি একটা অ্যাডিকশনের মতো, তো দিনের পর দিন যদি খেয়ে যান শরীরের ক্ষতি ছাড়া কিছু হয় না। আচ্ছা, আমি জানতে চাই যে এগুলো খাওয়ার ফলে কি ক্ষতি হতে পারে? মানে অনেক কিছু ক্ষতি হতে পারে। এক তো এমটি ক্যালোরিতে, ক্যালোরি ছাড়া আর কিছু পাওয়া যায় না। আপনি যদি শুধু কোনো খাবার থেকে ক্যালোরি নিতে থাকেন দিনের পর দিন, সেটা আমাদের বিভিন্ন অর্গানের উপর বার্ডেন ক্রিয়েট করছে। ওয়েট কিন্তু বটেই, আর ওয়েট গেনের সাথে সাথে এই সমস্যাগুলো ডেকে আনে, লিভারের প্রবলেম, কিডনির প্রবলেম, হার্টের প্রবলেম, এগুলো সাথে সাথে আসছে। আচ্ছা, এবার মানুষের সব থেকে টেনশনের বিষয় যে মোটা হয়ে যাচ্ছে, আর রোগা কিভাবে হবে। তো মোটা যারা হয়ে যাচ্ছে, বা বিশেষ করে অনেক ছেলেদের ভুঁড়ি বেরিয়ে যাচ্ছে, হ্যাঁ, তারা রোগা বা ভুঁড়িটাকে ঠিক করবে কি করে? মোটা হয়ে যাওয়ার ব্যাপারটা নিয়ে যদি প্রথমে বলি, এখন মোটা থেকে রোগা হতে একদম জিরো ফিগার বা স্লিম ফিগার আসতে ছেলে মেয়ে সবাই চাইছে রোগা বা একটা সুন্দর ফিজিক থাকবে। কিন্তু সেটার জন্য কেউ প্রচুর এক্সারসাইজ করছে, জিমে যাচ্ছে, কেউ ডায়েট করছে প্রচুর। অ্যাকচুয়ালি এক কথায় যদি বলা যায়, পুরোটা হচ্ছে লাইফস্টাইল। আপনার লাইফস্টাইল কতটা হেলদি সেটাতেই ডিপেন্ড করছে। লাইফস্টাইল যদি হেলদি থাকে, এক্সট্রা ফ্যাট লসটা একটা বাই প্রোডাক্ট। আমরা বলি রোগা আপনি এমনি হয়ে যাবেন, আপনার লাইফস্টাইলটাকে আগে কারেক্ট করুন। লাইফস্টাইল মানে আপনার ডায়েট, আপনার এক্সারসাইজ বা অ্যাক্টিভিটি লেভেল, এবং তার সাথে আপনার স্লিপ, মানে ঘুমটা কতটা ভালো হচ্ছে, আপনি কতটা স্ট্রেস ফ্রিভাবে আছেন সেটা ডিপেন্ড করছে। এই সবটা নিয়েই কিন্তু আমাদের লাইফস্টাইল। আপনি শুধু যদি ডায়েট করেন, আপনার কোনো সারাদিন অ্যাক্টিভিটি লেভেল, আপনি খুব ভালো হেলদি খাচ্ছেন কিন্তু সারাদিন আপনি বসে আছেন, কোনো অ্যাক্টিভিটি নেই, আপনার তাতেও আপনি রোগা হবেন না। আবার আপনি সারাদিনে 2-3 ঘন্টা জিমে সময় নষ্ট করছেন, সকালে উঠে মর্নিং ওয়াক করছেন, কিন্তু ফিরে এসে আপনি প্রচুর ভাজাভুজি, মিষ্টি, আনহেলদি খাবার খাচ্ছেন, তাতেও কিছু লাভ হবে না। আবার সেম আপনার যদি ডায়েটও খুব ভালো থাকে, আপনি সারাদিনে জিমেও যাচ্ছেন, কিন্তু আপনার জীবনে প্রচুর স্ট্রেস, আপনার ঘুম হচ্ছে না, কর্টিসল লেভেল আমরা যেটা বলি সেটা অনেক হাই হয়ে থাকে, তাহলেও অনেক সময় দেখা যায় যে মেটাবলিক রেট স্লো হয়ে যায়, আপনার ওয়েট কিন্তু কমতে চায় না, ওয়েট বাড়ছে। অনেকেই এসে আমাদের বলে যে আমি খুব হেলদি খাচ্ছি, আমি জিমে এতক্ষণ সময় কাটাচ্ছি, তাও আমার ওয়েট কেন কমছে না। অনেকগুলো ফ্যাক্টর নিয়েই হচ্ছে ওয়েট লসটা ডিপেন্ড করে, এটা হচ্ছে ইন জেনারেল। তো আপনি যদি একটা নিজের লাইফস্টাইলটাকে ঠিক করেন যে আমি একটু সময়ে খাওয়া দাওয়া করবো, একটু হেলদি খাবো, একটু সারাদিন হাঁটাচলা করবো, জিমেই নিয়ম করে যেতে হবে তা নয়, একটু ঘুমের আগে মেডিটেশন করবো, তাহলে আপনি দেখবেন ফিটনেস অ্যান্ড একটা ফ্যাট ফ্রি বডি কিন্তু যেটুকু থাকা দরকার, আমাদের আইডিয়াল বডি ওয়েট যেটাকে বলি, সেটা মেনটেন করা খুব ইজি, খুব একটা কষ্টসাধ্য কিছু নয়। আর ভুঁড়ির ক্ষেত্রে আপনাকে দেখতে হবে ভুঁড়িটা কী কারণে বাড়ছে, এবং সেই অনুযায়ী আপনাকে কিন্তু তার
মানে বলা হয় না কারণ দেখুন তারপর ট্রিটমেন্ট করুন, কারণ ভুঁড়ি বিভিন্ন কারণে বাড়ে। কারো একটা তো আনহেলদি ফুড হ্যাবিট আছেই, অ্যালকোহলিক আমরা বেলি ফ্যাট বলি, যারা প্রচুর অ্যালকোহল কনজামশন করে, তাহলে ওটাকে আপনাকে কাট করতে হবে। অনেকের হয় হরমোনাল বেলি ফ্যাট, মানে বেশিরভাগ ক্ষেত্রে পিসিওএস বা এই ধরনের সমস্যা যাদের থাকে তাদের বেলি ফ্যাট বাড়ে। আরেকটা একটু আগে বললাম যে স্ট্রেস, প্রচণ্ড রাত জেগে কাজ বা পড়াশোনা, কর্টিসল হরমোন সবসময় হাই লেভেলে থাকে, সেক্ষেত্রেও কিন্তু দেখা যায় বেলি ফ্যাট বিভিন্ন কারণে হয়। একটা হচ্ছে আফটার মানে ল্যাকটেশন, যেটা প্রেগনেন্সির পরে যে বেলি ফ্যাট, সেটা যদি আমরা ঠিকঠাকভাবে রুটিনে ফিরে আসি সেটা আস্তে আস্তে চলে যায়। কিন্তু সেইগুলো ছাড়াও এই বিভিন্ন কারণেও কিন্তু অনেকের আছে পশ্চার প্রবলেমের জন্য সারাদিন একইভাবে এমনভাবে বসে থাকে যে বডির এক্সট্রা ফ্যাটটা কি ভুঁড়িতেই জমা হয়। এইগুলো বিভিন্ন কারণে আছে। তো যে কারণের জন্য আপনার মনে হচ্ছে যে বডি সবটা ঠিক আছে, শুধু পেটটা বাড়ছে, সেই কারণটা অনুযায়ী আপনাকে কিন্তু ডায়েট প্ল্যান করতে হবে। অনেকের লিভার বাড়া থাকে, পুরো বডি দেখে বোঝা যায় না, কিন্তু পেটটা বেড়ে যায়, তার মানে বোঝা যায় তার লিভারটা বাড়ছে। তো সেক্ষেত্রে লিভারটা কেন বাড়ছে, অ্যালকোহলের জন্য না নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার যেটাকে বলি, সেই অনুযায়ী আপনাকে ডায়েট প্ল্যান করতে হবে। আচ্ছা, আপনি একটা কথা বললেন ঘুম ঠিক হচ্ছে না। ঘুম ঠিক হচ্ছে না সাধারণ মানুষ বুঝবে কী করে? এক তো ওই দেরিতে ঘুমাচ্ছে, এটা একটা হলো, তাছাড়া কি কোনো কারণ আমাদের আছে? একটা সাফিসিয়েন্ট একটা ঘুমের সাউন্ড স্লিপ যেটা মিনিমাম 6 to 8 আওয়ার্স হওয়া উচিত, কিন্তু এটা ডিস্টার্ব হয় একটা তো অনেক কারণেই হতে পারে, বিভিন্ন চিন্তাভাবনা, কাজের প্রেশার, হয়তো তার কাজের শিফট এরকম আছে সেই ঠিকঠাক সময় মেনটেন হয় না, কোনো দিন ডে শিফট, কোনো দিন নাইট শিফট, যেটা হওয়া উচিত সেই সাইকেলটা, ঘুমের স্লিপ সাইকেলটা ডিস্টার্ব হচ্ছে। কিন্তু কিছু কিছু আমাদের নিজেদের কারণে হয়, আমাদের নিজেরা হয়তো কোনো দিন 1টায় ঘুমোতে যাচ্ছি, কোনো দিন 12টায় ঘুমোতে যাচ্ছি, কোনো দিন সারা রাত্রি ফোন নিয়ে বসে আছি, সিনেমা দেখছি, এইসব করতে করতে আমাদের ঘুমের যে নর্মাল সাইকেলটা সেটা আমরা নিজেরাই ডিস্টার্ব করে ফেলি। তো এই ঘুমটা ভীষণ দরকার, মানে যে কোনো সময় ঘুমিয়ে পড়লাম সেটাও যেমন উচিত নয়, একটা প্রপার টাইম আমাদের মেনটেন করা উচিত। খাওয়ার ঘুম যদি প্রপার টাইমে হয়, আপনার ভুঁড়ি কখনো বাড়বে না। আপনি যদি নিজে একটু অ্যাক্টিভ থাকেন আর সময়ে খান, আমরা অনেক সময় ক্লায়েন্টদের বলি, আপনি যদি সময়ে বিরিয়ানিও খান তাহলে কিন্তু ওজন বাড়বে না। পোর্শনটা কন্ট্রোল করুন আর টাইমটা। বডিকে আমরা অনেক সময় কনফিউজ করে ফেলি, আজকে রাত্রিবেলা 9টায় ডিনার করছি, কালকে 6টায় করছি, তো কালকে 10টায় করছি। এই যে এক একটা সময় আমাদের ডাইজেস্টিভ এনজাইমগুলো যে সময় রিলিজ হওয়া উচিত সে ভীষণ কনফিউজ হয়ে যাচ্ছে, আজকে এই সময় খাবার আসছে, কালকে অন্য সময়। এই এত কনফিউজ করা যাবে না, বডিকে একটা প্রপার টাইম মেনটেন করা উচিত। তাহলে আমাদের গাট হেলথ হচ্ছে সব কিছুর, মানে পেট হচ্ছে সব কিছুর উপরে। পেট যদি ঠিক থাকে সব ঠিক হবে। ওয়েট লস বলুন, ওয়েট গেইন বলুন, বাকি সমস্ত সমস্যা কিন্তু শুরু হয় পেট থেকে, আর আপনি যদি পেট ঠিক করেন সেখান থেকেই কিন্তু সব কিছু ঠিক হবে। তো আবার ওই ঘুমের ব্যাপারটায় ফিরে আসি। ঘুম হচ্ছে আমাদের বিভিন্ন কারণ, নিজেদের হাতে কিছু থাকে, কিছুটা আমাদের থাকে না। ঘুমকে ঠিক করাটা আবার তাই, সবটাই যে আমাদের হাতে থাকে তা না। আমরা খুব সহজে বলে ফেলি আপনি স্ট্রেস কমান, ঘুম ঠিক হবে, কিন্তু স্ট্রেসটা সবসময় আমাদের হাতে কন্ট্রোল করা থাকে না। কিন্তু কিছু জিনিস আমরা পারি, যেমন কিছু খাবার আমরা যদি সারাদিনে কিছু ম্যাগনেসিয়াম রিচ খাবার, মানে যেগুলো আমরা বাদাম থেকে পেয়ে থাকি, পাম্পকিন সিডস বা আমাদের বিভিন্ন আমন্ড, বাদাম, ওয়ালনাট, এগুলো যদি ডায়েটে ইনক্লুড করি এবং ঘুমোতে যাওয়ার আগে যদি একটু রিল্যাক্স হয়ে একটু মেডিটেশন করার হ্যাবিট যদি তৈরি করতে পারি, এবং ঘুমোতে যাওয়ার অ্যাটলিস্ট আধ ঘন্টা আগে যে কোনো ইলেকট্রিক গ্যাজেটকে আমাদের দূরে সরিয়ে রাখি, এগুলো কিন্তু আমাদের আস্তে আস্তে, এটা ওভারনাইট ঠিক হয়ে যায় না, যারা ইনসোমেনিয়া প্রবলেমে ভোগে ওভারনাইট ঠিক হয় না, কিন্তু আস্তে আস্তে এগুলোকে আমরা ম্যানেজ করতে পারি, সবই সম্ভব। আচ্ছা, আপনি একটা কথা বললেন যে টাইমের ব্যাপারটা, যে কোন কোন টাইমে খাবো, এটা কি কোনো টাইম মেনটেনের ব্যাপার আছে, না যেই টাইমে আমি খাই সেটাকেই কন্টিনিউ করতে হবে? টাইমটা হচ্ছে সবার ক্ষেত্রে আলাদা আলাদা। আপনি আজ আমরা যদি পড়াশোনা করি, সেই সময় আমাদের স্কুল কলেজের সময় অনুযায়ী আমাদের খাওয়ার সময় ডিপেন্ড হয়। কেউ অফিসে যাচ্ছে, তার অফিস টাইম অনুযায়ী তার খাওয়ার, লাঞ্চ টাইম যখন যাচ্ছে তার আগের খাওয়া, এই যে টাইমটা আমরা ধরে চলছি, এটা আমাদের প্রত্যেক দিন, আমি বলতে চাই যে একই টাইম মেনটেন হোক। আমি যদি লাঞ্চ করি 12টার সময় বা সেখান থেকে 1টা হতে পারে, কিন্তু কখনো 12টা, কখনো 3টে, কখনো 5টা, এই যে মেন মিল, ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনার, এই 3টে মেন মিল একটা প্রপার টাইমে মেনটেন করা উচিত। আবার এরকম নয় আমার ডিনার টাইম রাত্রে 1টা মানে আমি 1টাতেই রোজ করব, ডিনার কখন রাত্রে 1টা হওয়া উচিত নয়। কিন্তু কাজের জন্যে যদি কাউকে করতে হয় সেক্ষেত্রেও তাকে একটা হেভি মিল ইভিনিংয়ে নিয়ে রাত্রের দিকে লাইট ডিনার রাখতে হবে। ডিনারের টাইম হচ্ছে সবসময় আমাদের হওয়া উচিত সানসেটের যতটা কাছাকাছি সম্ভব।
কিন্তু সেটা আমাদের কাজের জন্য সবসময় পসিবল হয় না। অ্যাটলিস্ট 8টা থেকে 9টার মধ্যে করে নেওয়া উচিত। সাধারণ মানুষ 10টার আগে খায় না। এটা খুব ভুল কথা। এখন মানুষ অনেক সচেতন। আমি অন্তত যাদের দেখছি অনেকেই কিন্তু এখন বলে আমি 8টার মধ্যে ডিনার করি, আমি 9টার মধ্যে ডিনার করি। হ্যাঁ, কিছু মানুষ তো থাকেই তারা 10টা 11টা, হয়তো তাদের কোনো কাজে নেই, চাইলেই করতে পারে 9টায় ডিনার, কিন্তু ইচ্ছে, ওটাই হচ্ছে পুরো ব্যাপার। মানে ফিটনেস অ্যান্ড নিজেকে ভালো রাখাটা হচ্ছে প্রথম জিনিস, হচ্ছে নিজের ইচ্ছে। যদি নিজের ইচ্ছেটা ঠিক থাকে, আপনি নিজেকে চাইলেই কিন্তু সময়ও বাঁধতে পারেন, নিজেকে সুস্থও রাখতে পারেন। আচ্ছা আচ্ছা, এবার আমি যেটা প্রথম মানে জিজ্ঞেস করলাম একটু আগে যে মোটা থেকে রোগা হতে চাইছে, এবার যদি উল্টোটা হয় যে রোগা থেকে মোটা হওয়া। একদমই তাই, অনেকেই রোগা থেকে মোটা হতে চায়। অনেকের জেনেটিক্যাল কিছু কারণ থাকে, অনেকের বিভিন্ন হরমোনে, যেমন থাইরয়েডের ক্ষেত্রে অনেকের হয়, অনেকের ডাইজেশন, আমি যেটা বললাম একটু আগে যে পেটটা হচ্ছে খুব ব্যাপার। অনেকে খাবারটা খাচ্ছে ঠিকঠাক হজম হচ্ছে না, যে খাবারটা খাচ্ছে তার বডিতে কোনো কাজেই লাগছে না, তো সেই কারণে ওয়েটটা গেইন করছে না। তো সেক্ষেত্রে আমাদের খুব সহজপাচ্য খাবার ডায়েটে রাখতে হবে, যেটা তাড়াতাড়ি হজম হয়। দরকার হলে একটু এক্সারসাইজ করতে হবে, যে খাবারটা খেলাম যাতে হজম হয়ে যায় এবং খিদে পায়, তবেই তো আমি পরের খাবারটা খাবো। তাকে বলছে তুমি প্রচুর খাও তাহলেই খিদে, তোমার ওয়েট বাড়বে, একদমই নয়। প্রচুর খেলেই ওজন বেড়ে যাবে তা কিন্তু নয়। যে খাবারটা খাচ্ছি সেটা বডিতে ঠিকঠাকভাবে কাজে লাগতে হবে, তার জন্য জল খেতে হবে, এবং তারপর তাকে প্রোটিন রিচ এবং হাই ক্যালোরির খাবার, যেমন ভাত, ডাল, বিভিন্ন ধরনের স্প্রাউটস, বাদাম, কলা, আলু, রাঙালু, এই ধরনের খাবার আমরা ইনক্লুড করতে পারবো। কিন্তু তাকে প্রচুর খাইয়ে দিলেই তো হবে না, সেই খাবারটা বডিতে কাজে লাগাতে হবে। তার জন্য তাকে একটু এক্সারসাইজের হ্যাবিট, একটু এমন কিছু খাবার দিতে হবে যেটা সে তাড়াতাড়ি হজম করতে পারে। আমরা বলি যে ওয়েট বাড়াতে গেলে আপনাকে হাই ক্যালোরি এবং হাই প্রোটিন সমৃদ্ধ খাবার খেতে হবে, এবং অল্প অল্প করে খাবার বারে বারে খান। কখনোই একসাথে অনেকটা খাবার খেয়ে নেবেন না, তারপর হয়তো আপনি দেখবেন খাবারটা হজম করতে পারলেন না, সেই দুপুরে খেলেন আবার সেই রাত্রে খাচ্ছেন, সারাদিন মনে হচ্ছে পেটটা ভর্তি হয়ে আছে, তাতে ওজন বাড়বে না। অল্প অল্প করে বারে বারে খান, এবং এমন খাবার খান যেটা অল্প খাবারেই আপনার প্রচুর ক্যালোরি আছে। বাদাম বা এই ধরনের রাঙালু আমরা স্টিম করে খেতে পারি, কাঁঠালি কলা, এই ধরনের জিনিসগুলো আমরা ডায়েটে রাখতে পারি। আচ্ছা, তাহলে মোটামুটি হ্যাঁ, ওজনটা আস্তে আস্তে ওজনটা বাড়বে। আচ্ছা, অনেকে আছে 3 বেলাই ভাত খায়, তাদের ক্ষেত্রে? দেখুন, ডায়েট করতে গিয়ে আমরা অনেক সময় ভাতটাকে আমাদের শত্রু ভেবে ফেলি, একদমই কিন্তু ভুল। ভাত আমাদের শত্রু নয়। ভাত এমন একটি খাবার, বিশেষ করে আমাদের ইন্ডিয়ানদের কাছে একটা স্টেপল ফুড, আমাদের প্রধান খাবার, এবং ভাত ভীষণ সহজপাচ্য, খুব সহজেই হজম করতে পারি। ভাত আমাদের এনার্জি দেয়। তো ভাতকে ডায়েট করছি মানে আমরা শত্রু ভাববো না। সেটা ওয়েট গেইন করতে চান আর ওয়েট লস করতে চান, আপনি ভাত খেয়েই সেটা করতে পারেন। সমস্যাটা হচ্ছে ভাতটা যেহেতু একটু ক্যালোরি বেশি থাকে বা স্টার্চই বলি, ভাতটা খাওয়ার পর আপনি যদি কোনো ক্যালোরি বার্ন না করেন, আপনি ভাতটা খেয়ে বসে আছেন বা ভাত খেয়ে ঘুমোতে যাচ্ছেন রাত্রিবেলা, তাহলে তো ওটা আর বার্ন হলো না, ওটা পুরোপুরি ফ্যাটে ট্রান্সফার হচ্ছে, তখনই ওজনটা বাড়ছে। কিন্তু আপনি যদি ভাতটা খান এবং সেই সাথে আপনার সারাদিন অ্যাক্টিভিটি লেভেলটা ঠিক থাকে, এবং ভাতটা যে খাচ্ছেন তার পরিমাণটা যদি ঠিক রাখেন, আপনি 3 বেলা 2 বেলা 1 বেলা খেয়ে, অনেকে ওজন কমাতে গিয়ে ভাতই ছেড়ে দেয়, বা ভাত ছেড়ে ওই ব্রাউন রাইস, ওয়াইল্ড রাইস এইসব খেতে শুরু করে। কোনো প্রয়োজন নেই। আমরা যা খেয়ে বড় হয়েছি, সাদা ভাত খেয়ে আপনি ওজন কমাতে পারেন। শুধু পরিমাণটার দিকে মাথায় রাখুন। আর তা অ্যাকচুয়ালি ভাত হচ্ছে, আমরা শুধু খাই না, ভাত যখন খাই আমাদের ভাতের সাথে ডাল, মাছ, সবজি সব কিছু থাকে, এটা একটা কম্বাইন্ড মিল। ভাত খেলে গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি, মানে আমাদের রক্তে গ্লুকোজ লেভেল বেড়ে যায়, সব বলা হয়। কিন্তু ভাত আমরা তো শুধু খাই না, ভাতের সাথে সব কিছু খাবার একসাথে থাকে, তো যেটাকে বলা হয় গ্লাইসেমিক লোড, টোটাল গ্লাইসেমিক, তো সেইটা কিন্তু কমে যায়। তো ওইটা চিন্তা করার কোনো কারণে ডায়াবেটিক পেশেন্ট হলেও ভাত খেতে পারেন, যদি ওয়েট লস করতে চান তাহলেও ভাত খেতে পারেন, এবং এই গরমের দিনে আমি বলবো ভাত খান, শুধু পরিমাণটা মাথায় রেখে খান, লিমিটেড খেতে হবে। একদম। খুব সহজে হজম হয়, আমাদের শরীরকে ঠান্ডা রাখে, ভালো রাখে, স্কিনকে খুব ভালো রাখে। আচ্ছা, আর এই ভাতের অপোজিটে যেটা আসছে এখন মানুষ বেশি খায়, যে ফাস্টফুড, মানে সপ্তাহে 3-4 দিনই অনেকের চলে। হ্যাঁ, তো এই ফাস্টফুড আমি যদি মান্থলি বলি, মানে দেখুন এখন যদি আমি বলি যে ছেড়ে দিন, কেউ ছাড়তে পারবে না, অসম্ভব। তো মাসে কদিন খাওয়া যায়? ফাস্টফুড খাওয়ার কোনো নিয়ম নেই যে মাসে একদিন খাওয়া যায়, সপ্তাহে একদিন খাওয়া যায়। ব্যাপারটা হচ্ছে ফাস্টফুডের ব্যাপারটা একটা প্রচণ্ড অ্যাডিকশান। এমন হয়ে যায় দেখবেন সারা সপ্তাহে একদিন না খেলে মনে হয় যে না, এই সপ্তাহে কিছু খাওয়া হলো না। ব্যাপারটা এই পর্যায়ে যদি পৌঁছে যায় তখনই খারাপ। কিন্তু আপনি অকেশনালি খান,
কোনো অসুবিধে কিছু নেই। আর ফাস্ট ফুডের ক্ষেত্রেও আপনি বিভিন্ন একটু চয়েসটা যদি মাথায় রাখেন, একটু কাবাব বা একটু স্টিম যেগুলো হয় মোমো, এই ধরনের জিনিসগুলো আমরা যদি চয়েস করি র্যাদার দেন একদম ডিপ ফ্রাইড সেগুলোর থেকে, বা আমি যখন খাচ্ছি পুরো প্লেটটা আমি যদি একা না খেয়ে একটু শেয়ার করে খাই, তাহলে আমার টোটাল ক্যালোরি কনজামশনটাকে কমে যাচ্ছে। কারণ ফাস্টফুড যে তেলে বা যে ভাবে হচ্ছে রান্না, সেটা খুব একটা হাইজিনিক বলবো না বা খুব একটা হেলদি বলবো না। তো কিন্তু আমাদের এমন একটা সময়ে আমরা যাচ্ছি বা আমাদের হাতের কাছে এই জিনিসগুলো এখন এতটাই অ্যাভেলেবেল, আমরা 10-15 বছর পিছিয়ে গেলে এই জিনিসটা ছিল না, তখন আমরা ফাস্টফুড খেলাম কি না খেলাম আমাদের কাছে কোনো ম্যাটার করতো না। কিন্তু এখন আমাদের সাথে এমনভাবে জড়িয়ে গেছে, আমি যদি কাউকে বলি যে না খাবেন না, সে তো শুনবেই না, তো পরের দিন আমার কাছে আর আসবে না। সো বেটার হচ্ছে খান, পরিমাণটা মাথায় রাখুন এবং আপনার ফ্রিকোয়েন্সিটা, আপনি কত দিন ছাড়া খাচ্ছেন সেটাকে ঠিক করুন। তাও কতদিন? ওই বললাম কোনো নিয়ম নেই, তবুও আমরা বলতে পারি 10 দিনে একদিন আপনি খেতেই পারেন, পরিমাণটা মাথায় রেখে না খাওয়া যায়। আমরা মেয়েরা বা সবাই একটু ফুচকা পছন্দ করি, আমার কাছে যে ক্লায়েন্টরা আসে তারাও জিজ্ঞেস করে, সপ্তাহে একদিন খান কোনো অসুবিধে নেই। কিন্তু ওই অনেক সময় যদি ওয়েট কমাতে চান, ফুচকায় আলুর পুরটা একটু বাদ দিয়ে চানা পুর, এগুলো একটু আমরা নিজেরা একটু কাস্টমাইজ করতে পারি। আচ্ছা, মোমোর কথা বললেন, আর ফাস্টফুডে ম্যাক্সিমাম ইউজ হয় আজিনামোটোর। এটা আজিনামোটো তো অনেক জায়গায় ব্যান্ড হয়ে গেছে। আজিনামোটো খুব একটা হেলথের জন্য ভালো না, আমাদের নার্ভাস সিস্টেমকে ভীষণভাবে মানে ক্ষতি করে। কারণ আজিনামোটো যে লেভেল পর্যন্ত ইউজ করা উচিত সেই লেভেলটা মেনটেন করা হয় না সব জায়গায়। খুব ব্র্যান্ডেড কোনো রেস্টুরেন্ট ছাড়া সব জায়গায় চাইনিজ রেস্টুরেন্টে এটা হয় না। রোড সাইড চাইনিজ ফুডে আজিনামোটো সেই লেভেল মেনটেন না করে ইউজ করা হয়। তো সেই কারণে আমরা বলি যে চাইনিজ ফুড একটু দেখে বুঝে খাওয়া উচিত, বা খেলেও মানে সব সময় না খাওয়া উচিত। মানে 2-3 দিন ছাড়া ছাড়াই চাইনিজ খাচ্ছি, প্রচুর পরিমাণে আজিনামোটো থাকে, তো সেক্ষেত্রে একটু মাথায় রেখেই খাওয়াটা উচিত। আর একটা জিনিস আমি শুনেছিলাম, এটা একটা ইনস্টাগ্রাম রিলেই শুনেছিলাম, যে ময়দার জিনিস বেশি খেতে নেই। ময়দার জিনিস আমাদের পচতে বডিতে টাইম লাগে, বা মানে যেটা বলে যে 2 দিন না 3 দিন টাইম লেগে যায়। আমি বলছি এইটা বেশ কিছুদিন আগে খুব শোনা যাচ্ছিল, ময়দা খেলে নাকি না আটা যাই হোক গ্লুটেন খেলে সেটা বডিতে নাকি চিপকে যায়, সেটা বেরোয় না। এটা ওই যেটা বললেন পচতে সময় লাগে, বেরোয় না বডি। এইসব ভুলভাল খবর, এরকম কোনো কিছু হয় না। আর ময়দা আমাদের শরীরের জন্য ডেফিনেটলি খারাপ। আমি তো বলবো 1 ভাগও ময়দা খাওয়া উচিত নয়। এটা পুরোপুরি রিফাইন্ড, মানে একটা গমে যেটা রিফাইন হতে হতে এটা সাদা পোর্শনে এসে পৌঁছেছে। তো ময়দার জায়গায় আমরা আটা ইউজ করতে পারি। যাদের গ্লুটেন অ্যালার্জি আছে তারা একমাত্র আটা বাদ দিয়ে অন্য কোনো বিভিন্ন ধরনের মিলেটস এখন পাওয়া যায়, জোয়ার, বাজরা, রাগি, এগুলো ইউজ করতে পারেন। ইভেন সবসময় বলা হয় যে এই ধরনের যে জিনিসগুলো যেটা থেকে রুটি তৈরি হয়, জোয়ার, বাজরা, রাগি, গমের আটা, এগুলো সবসময় অল্টারনেট করে ইউজ করা উচিত। এক একটার এক এক রকমের গুণ আছে। আমরা ওই মানে সারা জীবন ওই আটার রুটি খেয়ে গেলাম, গমের আটার, সেটা না করে আমরা যদি ঘুরিয়ে ফিরিয়ে করি, সেটা অনেক বেশি কিন্তু আমাদের জন্যে বা বাচ্চাদের জন্য খুব ভালো। আর তার সাথে সাথে এই মাল্টিগ্রেনগুলো বলে যেগুলো বিক্রি হয়, ওগুলোর থেকে বেটার হচ্ছে যে কোনো একটা আটা ইউজ করুন বা দুটোকে মিক্স করে নিজে করুন। মাল্টিগ্রেনগুলো সব একসাথে মিক্স করা থাকে, তো সেগুলো অনেক বেশি আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের জন্য বার্ডেন হয়ে যায়। সো বেটার আপনি একদিন জোয়ার খান, একদিন রাগি খান, একদিন হুইট খান, বা নিজে দুটো মিক্স করে ইউজ করুন। আচ্ছা, ফাস্টফুড দিয়ে একটা কোয়েশ্চেন আমি মিস করে গেছিলাম, যেটা মনে পড়লো, যে এই যে আপনি বলছেন যে বাইরের খাওয়া ক্ষতি, ঘরে বানিয়ে খেলে সেক্ষেত্রে কম্পারেটিভলি বলবো ভালো। কারণ বাইরে যে তেলে ভাজা যে জিনিসগুলো হয়, ওগুলো তো একই তেল 2 দিন 3 দিন ধরে ইউজ করা হয়, বারবার ওই একই তেলটাকে পোড়ানো হচ্ছে, এবং ওগুলো ট্রান্স ফ্যাট, যেটা আমাদের হার্টের জন্য মারাত্মক ক্ষতিকর, সেইগুলো থাকছে। তো আমরা যদি হার্টের পেশেন্ট হই বা আমার কিছু হয়তো হেলথ প্রবলেম নেইও, আমি যদি ওগুলো বারবার খেয়ে যাই, প্রবলেমকে ডেকে আনা হবে। কিন্তু কম্পারেটিভলি আমি বলবো বাড়িতে আমি যদি ভাজা খাবার খাই এবং সর্ষের তেল বা এই ধরনের তেলে যদি ভাজা খাবার খাই এবং মেনটেন করে খাই, পরিমাণটার কথা বারবারই এসে যায়। কারণ এমনই একটা জিনিস না, আমি খুব উদাহরণ হিসেবে বলতে পারি, আপনি একটা চিপসের প্যাকেট খুললেন, না আমি খাবো না কারণ আমি একটু হেলদি খাওয়া দাওয়া করছি, ঠিক আছে আমি একটা নিচ্ছি, ওই একটাই কিন্তু আপনি থামতে পারবেন না। এটা সাইকোলজিক্যাল ফ্যাক্টর। চিপসের প্যাকেট খুলবেন, একটার পর একটা কিন্তু চলতে থাকবে, কখন প্যাকেটটা শেষ হবে বুঝতে। সেই রকমই আপনার পাশে যদি 1 প্লেট কেউ বাড়িতে তৈরি করেও পকোড়া এনে দেয়, আপনি মনে মনে ভাবছেন একটা খেয়ে থেমে যাব, কিন্তু পারবেন না, কখন প্লেট শেষ হয়ে যাবে। এগুলো সাইকোলজিক্যাল ফ্যাক্টর। তো পরিমাণটা আমাদের হাতে, নিজেকে কন্ট্রোল যদি করতে পারেন, তাহলে আপনি মাঝে মাঝে বাড়িতে ভাজা খাবার খেতে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা,
সাধারণ মানুষ যাদের সুগার নেই তারা কতটা মিষ্টি খেতে পারে? এটা আমার পার্সোনাল কোয়েশ্চেন। মিষ্টি যদি কোনো সমস্যা না থাকে, খাওয়া যায়, সেখানেও একটা পয়েন্ট আছে। আমি একটু বলি যে মিষ্টিগুলো বলতে আমরা এখন দোকানে মানে আমরা রেডিমেড যুগে এসে মিষ্টি বলতে আমরা দোকানে কেনা যে মিষ্টিগুলো বুঝি, প্রচুর চিনি, তার সাথে কিছু কালারিং এজেন্ট, তার সাথে থাকে মিল্ক পাউডার, মানে সবটা মিলিয়ে শরীরের জন্য ক্ষতিকর যে জিনিসগুলো সেগুলো আছে। চিনি তো একটা বিষ বললেও সমান হয়, সাদা চিনি। কিন্তু মিষ্টি বলে আমরা যদি একটু পিছিয়ে যাই, আমরা যে সময় বাড়ির যে ট্র্যাডিশনাল মিষ্টিগুলো, মিষ্টি মানেই খারাপ না, ওটাই আমি বলতে চাইছি। আমরা তো বেসনের লাড্ডু, নারকেলের নাড়ু, গুড়ের পায়েস, সুজির বরফি, চালের পায়েস, এগুলোও কিন্তু মিষ্টি। বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস, কাজু কিশমিশ দিয়ে বরফি, লাড্ডু, এগুলোও কিন্তু একসময় আমরা বাড়িতে তৈরি করতাম। ছানা দিয়ে ছানার সন্দেশ, এগুলোও কিন্তু মিষ্টি। এগুলো কিন্তু অনেক নিউট্রিশনাল ভ্যালু অনেক হাই। এতে নারকেল আছে, এতে গুড় আছে, এতে চাল আছে, এতে দুধ আছে, সবই দিয়ে একটা মানে আমাদের বাঙালির ট্র্যাডিশনাল যে মিষ্টি বলতে সেটা কিন্তু খারাপ নয়, সেটা আমরা খেতে পারি। কিন্তু এখন দোকানে ওই রেডিমেডের যুগে আমরা মিষ্টি বলতে মিষ্টি মানে বাইরে থেকে যে কিনে আনছি, তাতে অনেক আমাদের শরীরের জন্য ক্ষতিকারক জিনিস, বিশেষ করে চিনি প্রচুর প্রচুর থাকে। সেটা একদমই ঠিক নয়। আপনি যদি ওই একটা খেয়ে থামতে পারেন দেন গুড। এটাই সমস্যা, ওটাই ব্যাপার। এই দশমী বা আমাদের বাঙালিদের যে অনুষ্ঠান পয়লা বৈশাখে সবার বাড়ি গেলে প্লেট সাজিয়ে দেয়, প্রত্যেকের বাড়িতে গিয়ে যদি একটা করে মিষ্টি খান, আপনি সারাদিনে দেখবেন 5টা মিষ্টি খাওয়া হয়ে গেছে। এমনি 5টা একসাথে খাই। প্রচণ্ড ক্ষতিকারক। মানে চিনি যে আমাদের শরীরে কত সমস্যা আনতে পারে ভাবা যাবে না। চিনিটাকে আমি সবসময় বলবো, সে ওয়েট লস করুন, ওয়েট গেইন করুন, বাচ্চা হোক বুড়ো হোক, আগে বন্ধ করুন। যে কোনো খাবারেই তো চিনি দেয়, তাহলে চিনি না, এরকম তো কোনো কারণ, এরকম তো কিছু নেই। চিনি সব কিছুতেই দেওয়া হয়। চিনি ছাড়া আমি নিজে চিনি খাই না, তো চিনি ছাড়া তো বেশ আছি। না, চিনি রিপ্লেসমেন্ট, চিনির রিপ্লেসমেন্ট হিসেবে আপনি গুড় ব্যবহার করতে পারেন, যেটা এখন তো গুড়েও ভেজাল। হ্যাঁ, গুড়ে ভেজাল থাকে। এবার যারা ওয়েট লস করছে তারা ভাবছে আমি চিনি বাদ দিয়ে গুড় খাবো, সেটা নয়, একই ক্যালোরি। মধু খেলেও একই ক্যালোরি। চিনি বাদ দিয়ে অনেকেই ওয়েট লস করছে, সকালে উঠে মধুর জল খাচ্ছে, জলে মিশে, কিচ্ছু হয় না, সেম ক্যালোরি যাচ্ছে। কিন্তু চিনিটা হচ্ছে একদমই, তাতে ক্যালোরি ছাড়া কিছু নেই, এবং চিনি বডিতে প্রচণ্ড ইনফ্ল্যামেশন ক্রিয়েট করে, আমাদের স্কিনের জন্য ভীষণ খারাপ, অনেক প্রবলেম করে, শেষ হবে না। তো চিনির যদি অল্টারনেট বলতে হয়, যদি কারো ওয়েট লসের ব্যাপার না থাকে বা সে যদি একটা হেলদি অপশান খুঁজতে চায় চিনির সাবস্টিটিউট হিসেবে, গুড় হতে পারে, মধু হতে পারে, বিভিন্ন ধরনের ওই ডেটস সিরাপ হতে পারে, এগুলো হতে পারে। আর সবথেকে ভালো স্টিভিয়া একটা গাছ, যেটা পাতা আমরা ডায়াবেটিক পেশেন্টদেরও বলি, কারণ তারা অনেকেই জানে না স্যাকারিন ইউজ করে যাচ্ছে ডায়াবেটিক পেশেন্টরা, দিনের পর দিন, বছরের পর বছর স্যাকারিন ইউজ করছে, যেটা একটা কেমিক্যাল, যেটা প্ল্যান্টে তৈরি হচ্ছে, এবং ওটা যদি দীর্ঘদিন ইউজ করি সেটা শরীরের জন্য ভীষণ ক্ষতিকর, স্পেশালি আমাদের নার্ভাস সিস্টেমের জন্য ক্ষতিকর। তো তার সাবস্টিটিউট হিসেবে আমরা স্টিভিয়া ব্যবহার করতে পারি। অনেকে সেই স্টিভিয়া গাছ বাড়িতে বসিয়েও খেয়ে থাকে। স্টিভিয়া এখন মেডিসিন শপে লিকুইড হিসেবে, পাউডার হিসেবে বিভিন্নভাবে ব্যবহার করা যায়। পরিমাণটা মাথায় রেখে আমরা স্টিভিয়া কিন্তু নিশ্চিন্তে ব্যবহার করতে পারি, কিন্তু স্যাকারিন কখনোই ইউজ করব না, বা জিরো সুগার বলে যে সমস্ত ভাবছেন ওই জিনিসগুলো, যেগুলো কেমিক্যাল, ওগুলো ইউজ করবে না, ওগুলো অনেক বেশি ক্ষতিকারক। তার জায়গায় চিনি খান তবু বলবো ভালো, কিন্তু ওইগুলো একদমই ক্ষতিকর। ওটা দীর্ঘদিন যদি ইউজ করেন নার্ভাস সিস্টেমে এফেক্ট ফেলে, এবং সেখান থেকে ব্রেন সংক্রান্ত বিভিন্ন সমস্যা তৈরি হতে পারে, যেগুলো আমাদের মানে বিভিন্ন অ্যাডে দেখি যে চায়ের মধ্যে বিজ্ঞাপনের জন্য দিচ্ছে বিভিন্ন সেলিব্রিটিরা, জিরো সুগার, জিরো ক্যালোরি খেয়ে যান, নট গুড ফর আওয়ার হেলথ। এই যে ডায়েটের মাধ্যমে যে কোনো রোগ, মানে একদম আমি বলছি না যে ক্যান্সার বা এরকম কিছু, ক্যান্সার সব কিছুই, এভরিথিং, হ্যাঁ সম্ভব একদম। আচ্ছা, মানে এমনি জিজ্ঞেস করছেন তো। ডায়েট আমরা সবসময় বলি হচ্ছে 70%। এখন একটা এই যে ডায়েটটাকে আলাদাভাবে যে নেওয়া হয়েছে, এটার কারণ হচ্ছে আজ নয়, এটা অনেক আগে থেকে আয়ুর্বেদ থেকে উঠে আসছে। আমাদের হাতের কাছে যে জিনিস আছে, আমরা যে খাবার খাচ্ছি, সেটা দিয়েই কিন্তু আমরা যে কোনো জিনিসকে ম্যানেজ করতে পারি। আর আপনি যদি খাবার দাবারটাকে নেগলেক্ট করে ভাবেন ওষুধে কিছু ঠিক করবেন, সেটা কিন্তু হবে না। ওষুধ তখনই কাজ করবে যখন আপনার খাওয়া দাওয়া ঠিক আছে। ডায়েট যদি ঠিক থাকে আপনার মেডিসিন কাজ করবে, আর মেডিসিন যদি ঠিক থাকে, ডায়েট যদি ঠিক না থাকে, সেটাও কাজ করবে না। এবার একটু বাচ্চাদের দিকে আসি। বাচ্চারাই বেশি ইউজ করে, বড়রা অতটা এই বিষয়গুলো অনেকেই কেয়ার করে না, সেটা হচ্ছে হেলথ ড্রিঙ্ক। বিভিন্ন বিজ্ঞাপনে দেখছি এই ভালো ওই ভালো, লম্বা হয়,
পড়াশোনায় ভালো হয়, এগুলো কি সত্যি হয় না সবই বিজ্ঞাপনই? বিজ্ঞাপনেই চমক তো আছেই বেশিরভাগ ক্ষেত্রেই, কারণ হেলথ ড্রিঙ্কে যদি একটু পিছন দিকে ঘুরিয়ে নিউট্রিশনাল ভ্যালুটা চেক করা যায়, হয়তো সাধারণ মানুষের ক্ষেত্রে বোঝাটা সম্ভব নয় সেই কারণেই, কারণ ওখানে দেখবেন চিনির কোয়ান্টিটিটা মারাত্মক লেভেলে থাকে, সেই কারণে ওটা খেতেও মিষ্টি হয় এবং ইনস্ট্যান্ট আমাদের এনার্জি দেয়। বলা হয় না এটা খেলে আমার বেশ একটু আমরা দুর্বল লাগছে, হেলথ ড্রিঙ্ক খান বেশ এনার্জি দেবে, কিছুই না, ওতে প্রচুর পরিমাণে চিনি থাকে। এবং চিনি তো চিনি হিসেবে লেখা থাকে না, চিনির ওভার 60 নেম আছে, মাল্টোজ, ডেক্সটোজ, এরকম প্রচুর নাম আছে, সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব নয়, সেই জন্য ওইভাবেই লেখা থাকে। তো কিন্তু ওতে কিছু চকলেট ফ্লেভারে থাকে, কোকো পাউডার, বিভিন্ন স্ট্রবেরি, ভ্যানিলা ফ্লেভার থাকে, কিছু প্রচুর পরিমাণে চিনি থাকে। এইগুলো বাদ দিয়ে যেটুকু প্রোটিন পাউডার থাকে সেটার জন্য আমাদের অত দাম দিয়ে হেলথ ড্রিঙ্ক কেনার কোনো প্রয়োজন নেই, ওটা আমরা বাড়ির খাবার থেকেই পেয়ে থাকবো। যদি মনে হয় বাচ্চাদের আপনি হেলথ ড্রিঙ্ক দিতে চান, অত দাম দিয়ে ওই ধরনের জিনিস না খাইয়ে আপনি একদম হেলদিভাবে বাড়িতে হেলথ ড্রিঙ্ক কিন্তু বানাতে পারেন। বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটসকে একদম ড্রাই রোস্ট করুন, দরকার হলে একটু ঘি দিয়ে ড্রাই রোস্ট করুন, তার সাথে আপনি রাগি পাউডার ইউজ করতে পারেন, ভেরি রিচ ইন ক্যালসিয়াম, যেটা বাচ্চাদের দরকার, এবং প্রোটিন আছে। তো রাগি পাউডার অ্যান্ড ওই ড্রাই ফ্রুটসকে মিক্স করে ব্লেন্ড করে রেখে দিন, সেটা দুধের সাথে বা জলের সাথে মিক্স করে দিন। এর থেকে ভালো কিছু হয় না, দাম দিয়ে আপনাকে অত কষ্ট করে কিনতে হবে না। বাড়িতে ছাতু শরবতের সাথেও, মানে ছাতুর সাথে ওই ড্রাই ফ্রুটস মিক্স দিন, খুব ভালো প্রোটিন পাউডার হবে, মানে ওইগুলোর থেকে অনেক বেটার? অনেক বেটার, অনেক অনেক। আচ্ছা আচ্ছা আচ্ছা, দ্বিতীয় প্রশ্নটা করে না। সবাই বলছে, মানে ঘুমের টাইমটা ওটা আমার ছিল, যে সবাই বলছে দিনে 8 ঘন্টা, 7-8 ঘন্টা ঘুমানো ভালো, যেটা বলে। তো যারা রাত জাগছে সে তো বলছে আমি 2টো অবধি রাত জাগছি, দিয়ে আমি 10টা অবধি ঘুমোচ্ছি, তো সেই ক্ষেত্রে সে টাইমিংটা তো কমপ্লিট করছে, সেখানে সমস্যাটা কি আছে? টাইমটা কমপ্লিট করছে, এবং আমি একটু আগে যেটা বললাম, যারা নাইট শিফটে কাজ করে তাদের ক্ষেত্রে কিচ্ছু করার নেই, তার শিডিউলটা ওইভাবেই তৈরি করতে হবে, তাকে ওই 6 আওয়ার্স বা 8 আওয়ার্স ওইভাবেই করবে। কেউ ইন্টেনশনালি করে, কারো হাতে কোনো অপশান থাকে না, সেক্ষেত্রে এইভাবে করতে হবে। কিন্তু আমার যদি মনে হয় যে আমার রাত্রের কাজটা আমি পারবো ইভিনিংয়ে শিফট করতে, আমি তাহলে রাত্রে ঘুমো, কারণ আমাদের একটা বায়োলজিক্যাল ক্লক বলা হয়, যেটা আমাদের সূর্যের সাথে সাথে চলছে, সানরাইজের সাথে সাথে ওই বায়োলজিক্যাল, যখনই আপনি বায়োলজিক্যাল ক্লকের এগেনস্টে যাবে, বডিও কিন্তু ছাড়বে না, সেটার এফেক্ট কিন্তু পড়বে। কিন্তু কিছু কিছু জিনিস যেটা থাকে না, আমাদের অনেক প্রফেশনই থাকে না, আমরা যারা ডাক্তার, যারা নার্স, বিভিন্ন শিফটে কাজ করতে, এবং তাদেরই কিন্তু সবথেকে, আমি এত বছর ধরে ক্লায়েন্ট হ্যান্ডেল করছি, তো আমি দেখছি এই প্রফেশনে যারা আছে, পুলিশ, নার্স, ডাক্তার, তাদেরই কিন্তু সবথেকে প্রবলেম হচ্ছে, কারণ তাদের 3টে শিফটে চাকরি চলে, সপ্তাহে 2 দিন ডে শিফট, সপ্তাহে 3 দিন নাইট শিফট, তো বডি ভীষণভাবে কনফিউজ হচ্ছে, এবং সেখান থেকে হাজার একটাই নার্সদের হরমোনাল প্রবলেম এসে যাচ্ছে। তো কিছু যাদের করার থাকে না, তাদের ওইভাবে সেট করতে হবে স্লিপিং সাইকেলটা, খাবার সাইকেল সবই। আর যাদের হাতে অপশান আছে, যদি মনে আমি পারবো করতে, তাহলে আমি সেটাকে একটু গুছিয়ে নেব। আচ্ছা, আর যেটা আছে যে, মানে এই যে গরমকাল আসছে সামনে, গরম থেকে বাড়ি গিয়ে তাতে বলছি মা একটা নুন চিনির জল করে দাও, বা বাড়ির লোক বলছে নুন চিনির জল খা লেবু দিয়ে, বা বিভিন্ন মিক্সড করে যাচ্ছে, এখন অনেক কিছু বেরিয়েছে, আমি প্রোডাক্টের নাম নিচ্ছি না, তো সেইগুলো কি সেম ক্ষতি করছে না? খুব ভালো কোয়েশ্চেন। নুন চিনির জল বা গ্লুকন্ডি, এগুলো আমরা সবাই বলি যে বাড়ি থেকে ফিরে এসেই খাই, তো এগুলো আমি একটু আগেই বললাম চিনি তো ভীষণ ক্ষতিকারক, তাহলে কি করে খাবো? আমাকে আবার অনেকেই জিজ্ঞেস করেন, বা এটা খুব স্বাভাবিক আমাদের মনে স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন আসবে, যে এক সময় আমরা নুন চিনির জলই খেতাম, কিন্তু তখন তো এত খারাপ খারাপ বলতেন না। আপনি একটু ভেবে দেখবেন, একটা সময়, যে সময়ের কথা বলছেন, সেই সময় কি আপনার লাইফস্টাইল এরকম ছিল? এতটা সিডেন্টারি কি লাইফস্টাইল আমরা কাটিয়েছি, যে সময় আমরা বাইরে থেকে এসে আমার মায়েরা নুন চিনির জল করতো, আমরা প্রচণ্ড বাইরে ছোটাছুটি করতাম, খেলাধুলা করতাম, আমাদের লাইফস্টাইলও কিন্তু প্রচুর চেঞ্জ হয়ে গেছে। আমরা এখন সিডেন্টারি লাইফস্টাইলের মধ্যে দিয়ে যাচ্ছি, আমাদের বেশিরভাগ সময় বসে কাজ, বা সেইভাবে খাওয়া দাওয়া, যেটা সপ্তাহে 2-3 দিন জাঙ্ক ফুড হচ্ছে, সেই কারণে আমাদেরকেও চেঞ্জ করতে হচ্ছে। এবার তার সাবস্টিটিউট, যে নুন চিনির জল বা গ্লুকন্ডি, এগুলোর অনেক সাবস্টিটিউট আছে। পুদিনা পাতা, যেটা হচ্ছে ন্যাচারালি আমাদের শরীরকে ঠান্ডা করে, এবং এই গরমে অ্যাসিডিটির প্রবলেম, কনস্টিপেশন, ব্লোটিংয়ের প্রবলেমকে ঠিক করে। পুদিনা পাতা যদি জলে ভিজিয়ে রাখা যায়, এবং বাড়ি থেকে ফিরে এসে যে কেউ যদি খায়, বা আপনি বাইরে যাচ্ছেন ক্যারি করেন, আপনার শরীরকে ততটাই ঠান্ডা করবে। তাতে পিঞ্চ অফ সল্ট দিন, ইলেকট্রোলাইট ব্যালেন্সটাকে ঠিক করবে। আপনি চাইলে গন্ধ কাতিরা বলে, যেটাকে কাতিলা বলা হয়, ওটাকে জলে ভিজিয়ে রাখলে ওটাও ফ্রিজের জলের মতো ততটাই জলটাকে ঠান্ডা করবে।
ওটা আমরা ব্যবহার করতে পারি। 1 টেবিল স্পুন গটকাতিরা জলের মধ্যে মিক্স করে নিলাম, তাতে একটু লেবু আর একটু নুন দিলাম, একদম সেমভাবেই আপনার মনেই হবে। এছাড়াও আমরা যদি ওই পুদিনা পাতা, শশার একটু আখের গুড় একসাথে মিক্স করে নিই, একদম মনে হবে যে আমরা যেটা আখের শরবত খাচ্ছি। এই ধরনের জিনিসগুলো আমরা গরমে কিন্তু খেতে পারি। গরমে বাইরে থেকে এসে আমরা দইয়ের ঘোল খেতে পারি, এগুলো শরীরকে আমার কিন্তু ঠান্ডা করবে। আর যে আরেকটা যেটা আছে যে এই মোটা হওয়ার ওই জায়গাটায়, যে এই যে ছোটোবেলায় বা খেলাধুলার টাইমে বলতে রোগা হয়ে যাচ্ছিস, মোটা হতে চাস, এনে বেশি করে দুধ বলছি, বেশি করে ওই ঘি মাখন এগুলো খা। এগুলো কি সত্যি খেলে মোটা হয়? ঘি খুবই ভালো। একটা সময় ঘি যেহেতু আমাদের ইন্ডিয়ায় তৈরি হয়, একটা সময় আমাদের বিজনেসের কারণে আমাদের ঘিটাকে বলা হয়েছিল ভীষণ খারাপ, বাইরে থেকে বিদেশ থেকে রিফাইন্ড অয়েলে সেলকে বাড়ানোর জন্যে। কিন্তু বুঝতে হবে ঘি হচ্ছে আমাদের এখানে তৈরি হয় এবং ঘির যে ফ্যাট আছে সেটা আমাদের শরীরের জন্য ভালো। রিফাইন্ড অয়েল কিন্তু ভালো নয়। সাদা তেলে রান্না করা, সেটা যতই বিজ্ঞাপন দিক হার্ট ফ্রেন্ডলি সাদা তেল, একদমই উচিত নয়। আপনি সর্ষের তেলে রান্না করুন, আমাদের এখানে এটা তৈরি হয় ঘানির তেল, এটা কিন্তু ভালো। আর ঘিও সেরকম, যদি আপনি খাঁটি ঘি যেটাকে বলা হয়, সোর্সটা জানতে হবে। ভেজাল থাকলে কোনো জিনিসই ভালো হয় না। তো ঘিয়ের সোর্স যদি ঠিক থাকে, ঘি কিন্তু শরীরের জন্য ভালো। অ্যান্ড ডেফিনেটলি ঘি খেলে আমাদের ওজন বাড়বে, কারণ আমাদের যে ফ্যাটটা থাকে শরীরের জন্য ভালো, প্লাস ওজন বাড়াবে। কিন্তু কখনোই কোনো কিছু বেশি খাওয়া উচিত নয়। যদি বেশি খাই সেটাও আমাদের শরীরে বিভিন্ন অর্গ্যানে গিয়ে ডিপোজিট হবে, সেখান থেকে ফ্যাটি লিভার, হার্টের প্রবলেম এগুলো এসে যাবে। তো ঘিটা আমাদের সারাদিনে 1 চামচ 2 চামচ আমরা ভাতের সাথে খেতে পারি। আর ওজন বাড়ানো কোনো পার্টিকুলার খাবারের উপর ডিপেন্ড করে না। সেম ওয়েট লসের ক্ষেত্রেও আপনি সারাদিনে কি খাচ্ছেন পুরো জিনিসটার উপরেই ডিপেন্ড করছে। ঘি বা বাটার, একটা হচ্ছে হোয়াইট বাটার মাখন, এগুলো হচ্ছে একটা বুস্টার, যে 1 চামচ খেলে অনেকটা ক্যালোরি পাচ্ছেন, দ্যাটস ইট। আমি ওয়েডিংয়ের বিভিন্ন ইভেন্টে ফটোর কাজ করি, ভিডিওগ্রাফি। তো কাজের শেষে খেতে খেতে জেনারেলি রাতই হয়, 12টা 1টা হয়ে যায়। দাদাটা আমাদের যার ছিল সে সামনে বসে, তার ইউরিক অ্যাসিড আছে। সে বলল মাটন করেছো আজকে, তো মাটন দাও। তো দাদা তুমি মাটন খাচ্ছ? ও ঠিক আছে, কালকে 500 টক দই আর শশা খেয়ে নাও। দিয়ে একদম শেষ খাওয়া কমপ্লিট হয়ে গেল। তারপর এক গলা যা বোতলে যতটা জল ছিল পুরো জলটা খেয়ে নিল। খাওয়ার পর এবার শান্তি। তো এই যে দুটো জিনিস করলো, একদম খাওয়ার শেষে পুরো জল খেয়ে নিল, মাটন খাওয়ার পর সে বললো কালকে টক দই আর শশা খেয়ে নেবো, 500 ঠিক হয়ে যাবে। তো এইটা কীভাবে সে এটা কি করা উচিত? যদি এরকম নিয়ম থাকতো যে আজকে আমি প্রচুর খেয়ে কালকে আমি যদি কিছু না খেয়ে থাকতাম, আমি বোধহয় আগে করতাম। এটা কিছু হয় না, এগুলো নিজের মনে শান্তি দেওয়া ছাড়া আর কিচ্ছু নয়। কখনো এরকম হয় না, একদমই তাই। মানে অনেকেই বলে যে কালকে আমার বিয়ে বাড়ি আছে, একটু খাওয়া দাওয়া প্রচুর হয়ে গেছে, আজকে আমাকে একটা ডিটক্স ডায়েট দিয়ে দিন, আমি বডিকে ক্লিন করব। কোনো ডিটক্স ডায়েট, কোনো ড্রিঙ্ক, মার্কেটে যদি কেউ আপনাকে বলে এটা ডিটক্স চা, এটা খান, এটা খেলে সব হয়ে যাবে, এরকম কোনো প্রোডাক্ট নেই, এরকম কোনো ড্রিঙ্ক নেই, এরকম কোনো খাবার নেই যেটা আপনাকে রাতারাতি ওয়েট লস করিয়ে দেবে বা আগের দিনের খাবারটাকে ওয়াশ আউট করে দেবে, কিচ্ছু নেই। জাস্ট আপনি পরের দিন হয়তো ক্যালোরিটাকে যে ইনটেক করলেন ওটাকে ব্যালেন্স করার জন্য কিছুটা করতে পারেন, বা আপনি আজকে খেলেন, আজকে খেয়ার পর পেট ভর্তি বদহজম হওয়ার চান্সেস আছে, কালকে জলমুড়ি খেয়ে থাকুন বা দই শসা খেয়ে থাকুন, জাস্ট একটু হালকা ফিল হওয়ার জন্য। এছাড়া কিছু না, যে ক্যালোরি ঢোকা বা যেটা ক্ষতি করে সেটা হবেই, সেটাকে কোনো কিছু দিয়ে আপনি করতে পারবেন না, বা কোনো প্রোডাক্ট কোনো কিছুই নেই যেটা রাতারাতি কোনো কাজ করে দিতে পারে। আচ্ছা, এবার আমি আসি যে ফিট, মানে মোটা না রোগা না, জাস্ট ফিট বডি রাখতে গেলে কি করতে হয়? সেলফ লাভ অ্যান্ড ডেডিকেশন। নিজেকে যদি ভালোবাসেন আর নিজেকে যদি ফিট রাখতে চান, বাকিটা আপনি নিজেই করে নিতে পারবেন। সময়ে খাওয়া, খুব মানে সিম্পল বলতে গেলে আমি কয়েকটা পয়েন্ট বলবো। এক হচ্ছে সময়ে খেতে হবে, যেটা সময়টা আমি বারবার মেনশন করছি এই কারণে এটা ভীষণ একটা জরুরি জিনিস, সময়ে খাওয়া দাওয়াটা করা। সেকেন্ড হচ্ছে সারাদিনের খাবারে একটা পর্যাপ্ত পরিমাণে সবজি, ফল এগুলো থাকবে, যেখান থেকে আমরা প্রয়োজনীয় ভাইটামিনস এবং মিনারেলস পাবো, যেটা আমাদের ইমিউনিটি লেভেলকে ঠিক রাখবে, আমাদের শরীরকে ফিট রাখতে হেল্প করবে। থার্ড হচ্ছে জল, আমরা অনেক সময় ভুলে যাই বা খাওয়া হয় না ঠিকঠাক করে, জলটা খেতে হবে। এবং একটা ব্যালেন্সড মিল, যেটার মধ্যে আমার প্রোটিনও থাকবে, আমি বিভিন্ন ভাত রুটি যেটা থেকে আমি কার্বস পাবো, কার্বস ফ্রি ডায়েট এখন ভীষণ ট্রেন্ড,
নট হেলদি, আপনাকে কার্বোহাইড্রেটটাও নিতে হবে, এবং সেই কার্বোহাইড্রেটের একটা হেলদি সোর্স আছে, একটা আনহেলদি সোর্স আছে। আপনাকে হেলদি সোর্সটা থেকে কার্বোহাইড্রেটটা নিতে হবে, প্রোটিন নিতে হবে, এবং একটা রেগুলার এক্সারসাইজ বা অ্যাক্টিভিটি লেভেলের মধ্যে থাকতে হবে। এক্সারসাইজ মানেই আপনাকে নিয়ম করে ব্যায়াম করতে হবে, নিয়ম করে জিমে যেতে হবে তা নয়। আপনি সারাদিনে কতটা অ্যাক্টিভ আছেন সেটাই ইম্পর্টেন্ট। থাকলেই আপনি কিন্তু ফিটনেস থাকবে। ফিট বডি হওয়াটা বেশি ইম্পর্টেন্ট। আপনার ওজন বেশি কম ঠিক আছে, ওটা তো অবশ্যই দরকার, কিন্তু তার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে ফিটনেসটা সবার আগে দরকার। তার মানে যেটা বলছেন যে ফিট থাকার জন্য ওয়ার্কআউটটাও তাহলে দরকার। ওয়ার্কআউট ওই বললাম যে ওয়ার্কআউট মানেই আমরা অনেকের হাতে সময় থাকে না যে নিয়ম করে জিমে যাব, নিয়ম করে যোগব্যায়াম করব, কিন্তু আমি অ্যাক্টিভ কতটা আছি, আমি বাড়িতেই বিভিন্ন কাজের মধ্যে আমি সারাদিনে কতটা হাঁটাচলা করছি, চলাফেরা করছি, সেটা দরকার। অনেকেই আছে যে সকালবেলা উঠে 1 ঘন্টা জিমে গেল, তারপরে এসে খেয়ে দিয়ে অফিস চলে গেল এবং সারা দিন বসে আছে। তার মানে কি সে ফিট? তার মানে কি তার অ্যাক্টিভিটি লেভেলটা ঠিকঠাক হলো না? সে 1 ঘন্টা জিমে গিয়ে যতই ঘাম ঝরাক সেটা কিন্তু কোনো কাজেই লাগবে না। আমি বলতে চাইছি সারাদিনে আপনি কতটা অ্যাক্টিভ, অ্যাটলিস্ট চেষ্টা করুন 1 ঘন্টা ছাড়া উঠে একটু হাঁটাচলা করতে। এটাই হচ্ছে, আপনি বাড়ির মেয়েরা বাড়ির নর্মাল যে কাজকর্ম করে তারা অনেক ফিট, কারণ সারাদিন তারা অ্যাক্টিভ আছে। এটাই হচ্ছে ব্যাপার। এবারে কয়েকটা রোগের নাম বলছি, সেটা কন্ট্রোল করার জন্য কি কি ডায়েটের প্রয়োজন সেটা আপনি বলবেন। ইউরিক অ্যাসিড কন্ট্রোলের জন্য কীরকম ডায়েট দরকার? ইউরিক অ্যাসিড হচ্ছে আমাদের একটা ওয়েস্ট প্রোডাক্ট বলতে পারি, এবং যেটা বডি আমাদের ক্লিন করে। যখন ইউরিক অ্যাসিড বিভিন্ন কারণে, তার অনেক কি ফ্যাক্টর আছে সেদিকে যাচ্ছে না, বিভিন্ন কারণে যখন আমাদের বডিতে ইউরিক অ্যাসিড বাড়ছে এবং ইউরিক অ্যাসিডটাকে বডি ক্লিন করতে পারছে না, তখন আমাদের ব্লাডে ইউরিক অ্যাসিড লেভেল বাড়ছে। প্রবলেমটা হচ্ছে ক্লিন করতে পারছে না, বা বিভিন্ন কারণে ইউরিক অ্যাসিড বাড়ছে। ইউরিক অ্যাসিড বাড়লেই আপনাকে যে ডাল খাওয়া বন্ধ করে দিতে হবে, আপনাকে বিভিন্ন ওই টমেটো খাওয়া, ঢ্যাঁড়স খাওয়া বন্ধ করে দিতে হবে, এই কনসেপ্ট থেকে বেরিয়ে আসুন। ইউরিক অ্যাসিডের প্রবলেম হচ্ছে পিউরিনে, প্রোটিনে নয়। পিউরিন সমৃদ্ধ খাবার আপনাকে বাদ দিতে হবে, এবং সেক্ষেত্রেও ডিপেন্ড করছে আপনার ইউরিক অ্যাসিডের লেভেলটা কোথায় আছে। আমরা মেয়েদের ক্ষেত্রে মোটামুটি বলি 2 থেকে 6 ইজ দ্য নর্মাল লেভেল, ছেলেদের ক্ষেত্রে 3 থেকে 7। যদি মনে হয় যে আমার জাস্ট 7 বর্ডারে পৌঁছেছে তার মানেই সব বন্ধ করতে হবে তা নয়। হ্যাঁ, জেনারেলি আমি যদি বলতে পারি তাহলে আমি পাকা মাছ, চর্বি জাতীয় মাছ, রেড মিট বা একটু মুসুর ডাল বা এই ধরনের খাবারগুলো বন্ধ করবে, এবং ফ্রুটস খেতে হবে, সবজি খেতে হবে। ফলেও যে প্রচুর খেয়ে যাবো তা নয়, ফলের মধ্যে ফ্রুক্টোজ থাকে, আমি যদি ওভার ইনটেক করি সেখান থেকেও কিন্তু প্রবলেম হতে পারে। আর প্রচুর জল খেতে হবে, অ্যাটলিস্ট 4 লিটার জল ইনটেক করতেই হবে, তাহলে ইউরিক অ্যাসিডের সমস্যা যদি কারো হয়ে থাকে ঠিক থাকবে। আচ্ছা, আর থাইরয়েডের ক্ষেত্রে? থাইরয়েডে তো অনেক কিছু হয়। থাইরয়েডে হাইপোথাইরয়েড হয়, হাইপারথাইরয়েড হয়, আর একটা হ্যাসিমোটো বলি যেটা অটো ইমিউন রিলেটেড থাইরয়েড। অনেক সময় আমরা থাইরয়েডের রিপোর্ট করাই, কিন্তু ওই অটো ইমিউনের দিকটা আমরা টাচ করি না। থাইরয়েড হচ্ছে হাইপোথাইরয়েড, হাইপারথাইরয়েড, সেই অনুযায়ী ডায়েট করছে, কিন্তু কিছুতেই তার প্রবলেম সলভ হচ্ছে না। আর একটা যেটা আমি বললাম হ্যাসিমোটো, যেটা অটো ইমিউন কিন্তু আমাদের থাইরয়েড গ্ল্যান্ডকে ডিস্টার্ব করে থাকে, সেইগুলো লেভেলেও কিন্তু অনেককে ভাবতে হবে, অনেকে এই দিকটা দেখেই না। এনিওয়ে, থাইরয়েডের ক্ষেত্রে ওই যে থাইরয়েড হয়েছে সেই অনুযায়ী আপনাকে ডায়েট করতে হবে। থাইরয়েডটা অনেকটা ওয়েটের সাথে রিলেটেড থাকে, ওয়েটটাকে ঠিকঠাক ম্যানেজ করতে হয়, রিফাইন্ড খাবারগুলোকে বাদ দিতে হয়, এবং কুসিফেরাস মানে হচ্ছে ফুলকপি, বাঁধাকপি, এগুলো খাওয়া বন্ধ না, এগুলোকে ভালোভাবে ভাপিয়ে জলটা ফেলে দিয়ে রান্না করলেই হয়। থাইরয়েড হলেই ফুলকপি, বাঁধাকপি খাওয়া যাবে না, একদম ভুল ধারণা। যারা খায়, মানে অনেকেই নর্থ ইন্ডিয়ার দিকে ফুলকপি, বাঁধাকপি অ্যাজ এ স্যালাড, অ্যাজ এ পরোটা ফর্মে ভাপায় না, সেইগুলোর ক্ষেত্রে রেস্ট্রিকশন থাকে, আদারওয়াইজ কোনো প্রবলেম নেই। এইগুলি মোটামুটি করলে থাইরয়েড হবে। আরেকটা জিনিস হচ্ছে থাইরয়েডের একটা আমি দেখেছি, মানে আমি ফেসবুকের পোস্ট ঘাঁটতে দেখেছি, প্রচুর মানুষের ধারণা আছে থাইরয়েড হলে থাইরয়েডের মেডিসিন সারা জীবন খেয়ে যেতে হবে। এটা কিন্তু ভুল ধারণা। আমার প্রচুর ক্লায়েন্ট থাইরয়েডের মেডিসিন ড্রপ করেছে, কারণ থাইরয়েডের মেডিসিন যদি আপনি সারা জীবন খেয়ে যান তার সাইড এফেক্ট থাকে, বডি থেকে ক্যালসিয়াম লিচ করে। আপনি যদি অনেক বছর ধরে থাইরয়েডের মেডিসিন খান, আপনার দেখবেন পায়ে ব্যথা হচ্ছে, গাঁটে জয়েন্টে ব্যথা হচ্ছে। তো থাইরয়েডের মেডিসিন খেয়ে যেতে হবে, এই মাইন্ড সেট আপ থেকে বেরিয়ে আসুন। কীভাবে থাইরয়েডের হরমোনটাকে ব্যালেন্সে করবেন, কীভাবে রিভার্স করবেন, সেটার উপর আপনি নিজের লাইফস্টাইল এবং ডায়েটের উপর নজর দিন। আমরা যদি একটু ঠিকঠাকভাবে ডায়েটটাকে মেনটেন করি না, থাইরয়েড হরমোন আবার কিন্তু ঠিকঠাকভাবে রিলিজ হবে, যদি না হ্যাসিমোটো থাকে। চুল পড়ার সমস্যা কি ডায়েটের মাধ্যমে ঠিক? একদমই, কারণ চুল হচ্ছে বিভিন্ন কারণে পড়ে। যদি নিউট্রিশনাল কোনো ডেফিসিয়েন্সির কারণে হয় তাহলে সেটা আমরা নিউট্রিশন দিয়ে সেটা ঠিক করতে পারি, কিন্তু চুল আরও অনেক কারণ।
কেমিক্যাল, কালার, জলের প্রবলেম, এই সমস্ত কারণে। হ্যাঁ, জিন থেকেও হয়, বিভিন্ন কারণে হয়। জিন থেকে হলে প্রথম থেকেই হবে, আর যদি জিন থেকে না হয় পরের দিকে হেয়ার ফল হয়। তো আমি যদি দেখি আমার সাডেন হেয়ার ফল হচ্ছে, তার মানে বুঝতে হবে আদারওয়াইজ আমি প্রচুর কিছু এমন প্রোডাক্ট ইউজ করছি বা আমার জলের কারণে হতে পারে। আর যেটা হয় সেটা হচ্ছে নিউট্রিশনাল কারণে। যদি আপনার হিমোগ্লোবিন কম থাকে, থাইরয়েডের প্রবলেমে হতে পারে, পিসিওএস অ্যান্ড পিসিওডির ক্ষেত্রে হতে পারে হেয়ার ফল। তো সেক্ষেত্রে ডিম, যেটা বায়োটিন, মানে খুব ভালো একটা প্রোটিন আমরা ডিম থেকে পাবো। এবার যারা ভেজিটেরিয়ান সেক্ষেত্রে আমাকে তো ওই অপশানটা থাকে না, সেক্ষেত্রে কিছু স্প্রাউটস এবং ডাল আমরা যদি ডায়েটে নিয়মিত খাই তাহলে সেটা সাপোর্ট করবে। যদি আপনার মনে হয় সাডেন হেয়ার ফল হচ্ছে, অবশ্যই হিমোগ্লোবিন, থাইরয়েড এগুলো জেনারেল যে কারণে হয় এগুলো টেস্ট করাবেন। ভিটামিন ডি কমে গেলেও অনেক সময় হেয়ার ফল হয়। তো যদি হিমোগ্লোবিন কমে যায় তাহলে আপনাকে খেজুর, কিশমিশ অ্যান্ড মাছ, ডিম, ডাল এগুলো তো আছেই, শাকসবজি এগুলো ডায়েটে ইনক্লুড করবেন, তাহলে ওটা আস্তে আস্তে কিন্তু রিকভার করে যায়। এছাড়া কিছু সিডস আছে যেমন যেটা তিল বা তিসি, এগুলোও কিন্তু আমাদের হেয়ারের জন্য খুব ভালো, এগুলো ডায়েটে ইনক্লুড করুন। আচ্ছা, বাদবাকি রিজনে যদি কমে তাহলে ওটা ডায়েট দিয়ে হবে না? ওই কারণেই যদি আমার হেয়ার ফল হয় আমাকে এই ব্লাড টেস্টগুলো করতে হবে, এবং তার সাথে আমাকে চেক করতে হবে রিসেন্ট আমি কোনো নতুন প্রোডাক্ট ইউজ করছি কিনা, যে কারণে আমার হঠাৎ করে হেয়ার ফল শুরু হয়ে গেল, বা রিসেন্ট আমি কোনো কেমিক্যাল ট্রিটমেন্ট করিয়েছি কিনা হেয়ারের ওপর, সেটার কারণে হচ্ছে। তো সেইগুলোকে তাহলে দেখতে হবে। এবার আসি স্কিনের দিকে। স্কিনে ব্রণ বা এই সমস্যা, তো এইটা কিভাবে কন্ট্রোল করা যায়? আমার স্কিনের ওপর আমরা অনেক দামি দামি প্রোডাক্ট ইউজ করি, কিন্তু আমাকে মনে রাখতে হবে আমার ভিতরটা যদি ঠিক না থাকে, আর ভিতর যদি ঠিক থাকে আপনার স্কিন এমনি ন্যাচারালি ভেতর থেকে গ্লো করবে। এবার স্কিনে যে আপনি বললেন অ্যাকনির ব্যাপারটা, অ্যাকনি তো অনেক সময় পেটের প্রবলেম থেকে হয়, কনস্টিপেশন বা পেট ক্লিয়ার না হলে হয়। সেকেন্ড হচ্ছে হরমোনাল কারণে হয়, আমাদের কিছু ফিমেল হরমোন যদি ডিস্টার্ব করে বা মেল হরমোনের ক্ষেত্রে হয়, সেক্ষেত্রে মানে অ্যাকনি আসে। আর যদি মাথায় ড্যান্ড্রফ থাকে সেক্ষেত্রেও অ্যাকনি হতে পারে। কিছু খাবার আছে যেটা আমাদের স্কিনটাকে কিন্তু ন্যাচারালি ভিতর থেকে ভালো রাখবে, যেটাকে হেলদি স্কিন বলা হয়, এবং আমাদের একটা গ্রেসফুলি এজিং সেটাকেও কিন্তু ঠিক রাখবে। সেই রকম খাবার বলতে আমরা রেগুলার ডায়েটে যদি একটু স্যালাড বা সবজি যেগুলো ভীষণ কালারফুল হয়, যত ব্রাইট কালার হবে তত তাতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেটা আমাদের স্কিনের জন্য, হেয়ারের জন্য, সব কিছুর জন্যই ভালো। মানে স্কিনের যে এজিং এসে যায়, কম বয়সে যে বয়সের এটা আসে, সেটা কিন্তু আসতে দেয় না এই অ্যান্টিঅক্সিডেন্ট। তো আমাদের ব্রাইট কালার, সবুজ, লাল, হলুদ, বিভিন্ন এই ধরনের যে সবুজ সবজি, ব্রাইট কালার সবজি, ফল, এগুলোকে ডায়েটের মধ্যে রাখতে হবে, নট ফ্রুট জুস, গোটা ফল। এছাড়া বাদাম, যার মধ্যে থাকে জিঙ্ক, সেলেনিয়াম বা ভিটামিন ই, এইগুলো আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো, যেটা স্কিনের টাইটেনিং ব্যাপারটাকে ঠিক রাখে। আর অ্যাকনির জন্য আমাদের প্রচুর জল খেতে হবে, দরকার হলে ডিটক্স ওয়াটার ইনক্লুড করুন, কারণ আপনার লিভারটাকে ক্লিন রাখতে হবে এবং পেটটাকে ঠিক রাখতে হবে। ডিটক্স ওয়াটার আমাদের টক্সিনটাকে রিমুভ করে দেয়, যার ফলে মুখে যদি পিম্পলস আসে সেটা কিন্তু ঠিক হয়ে যায়। আচ্ছা, আর এর জন্য যে আমি জানি আপনি ডার্মাটোলজিস্ট নয়, তাও আমি জিজ্ঞেস করছি, কিন্তু আমাদের একটা নিজস্ব ডার্মা ক্লিনিক আছে, সেই কারণে আমার কিছুটা আইডিয়া আছে। আমার নিজের একটি ডায়েট ক্লিনিকের সাথে একটি ডার্মা ক্লিনিক আছে, যেখানে বড় বড় ডার্মাটোলজিস্টরা অ্যাস্থেটিক ট্রিটমেন্ট করে থাকে। ও আচ্ছা, তাহলে আমি জিজ্ঞেস করি, এই যে ফেস ওয়াশ করছে, এই করছে, এতে ক্লিন হচ্ছে, ওতে কি কোনো কাজ হয়? কাজ দেখুন, আমাদের ক্লিনজিংয়ের তো ভীষণই দরকার হয়। তো কেমিক্যাল যে সমস্ত থাকে জিনিসগুলো, সেগুলো অনেক সময় ক্ষতি করে যদি আপনি স্কিন টাইপ অনুযায়ী না ইউজ করেন। আমাদের তো ফেস ওয়াশ বা ক্লিনজিংয়ের জন্য এগুলো করতেই হয়, কিন্তু আপনার ফেস টাইপ অনুযায়ী এগুলোকে ইউজ করা উচিত। তার জন্য অবশ্যই একজন ডার্মাটোলজিস্টের কনসালটেশন নেওয়া উচিত, যে আমার জন্য কোন জিনিসটা দরকার। সবার জন্য সবটা নয়। বুঝতে পেরেছি। এমন কিছু জিনিস আছে যেটা রোজ খাওয়া উচিত? হ্যাঁ, একদম। একটা ব্যালেন্স ডায়েট, আর ব্যালেন্স ডায়েটের মধ্যে 5টা জিনিস পড়ে। মানে আমাদের যেটা সবুজ শাকসবজি অ্যান্ড ফ্রুটস, যেখান থেকে আমরা ফাইবার পাবো, ভিটামিন পাবো, মিনারেলস পাবো, জল, যেটা আমাদের রোজ খাওয়া অবশ্যই দরকার, ফ্যাট খাওয়া উচিত, কিন্তু হেলদি ফ্যাট আসে মাছ, চিকেন, আমাদের বিভিন্ন ধরনের বাদামগুলো থেকে, বিভিন্ন সিডস থেকে, চিয়া সিডস, তিল, তিসি, এগুলো থেকে আসে। তো এই ধরনের খাবার রাখা উচিত। আর আমাদের যেটা হেলদি কার্বোহাইড্রেট জাতীয় খাবার, যেটা আমরা ভাত, রুটি, ওটস, জোয়ার, বাজরা এগুলো থেকে পাবো, এই সবটা মিলিয়ে যখন থাকবে, কোনো একটা ল্যাক হলেই কিন্তু প্রবলেম। সবটা যখন আপনার ডায়েটে একসাথে থাকবে, তবেই কিন্তু একটা ব্যালেন্স ডায়েট হচ্ছে, এবং আপনি সব দিক থেকে সুস্থ থাকবেন। একটা যদি গন্ডগোল হয়, তখনই সেটার ঘাটতি সংক্রান্ত সমস্যা কিন্তু আপনার দেখা দেবে। আচ্ছা,
একটা বিষয় বলি যে এখন এই যে আমি ফার্স্টেই শুরু করলাম যেটা দিয়ে রোগা হওয়া, মোটা হওয়া, অনেকে রোগা হওয়ার জন্য কী হচ্ছে, খাচ্ছেই না, যেটা আমি বলছিলাম যে খাচ্ছে না, এর ফলে উল্টে গ্যাসের প্রবলেম হচ্ছে। তো সেটাকে কি কোনোভাবে কন্ট্রোল করা যায়? একদম, ডায়েট করতে গিয়ে গ্যাসের প্রবলেম হয় তখনই যখন ডায়েটটা ঠিকঠাক হয় না। নিজের মতো ডায়েট করলাম, ইউটিউব দেখে ডায়েট করলাম, ওর কথা শুনে ডায়েট করলাম, তখন যদি আমার ডায়েটে প্রচুর গ্যাপ পড়ে যায়, না খেয়ে থাকছি, তখন গ্যাসের প্রবলেম হয়। যদি আমি প্রচুর পরিমাণে শুধু স্যালাড খেয়ে থাকছি ওজন কমানোর জন্য, তখন গ্যাসের প্রবলেম হয়। যদি আমি ওই প্রোটিন পাউডারগুলো কেউ একটা বললো সেটা খেয়ে থাকলাম, বা প্রচুর চিকেন আর ফিশ খেয়ে থাকছি, কোনো ভাত রুটি খাচ্ছি না, আমি প্রোটিন ডায়েটে আছি, এগুলো থেকে গ্যাসের প্রবলেম হয়। এগুলো তো কোনো হেলদি ডায়েট নয় বা ব্যালেন্স ডায়েটও নয়। আপনি যখন প্রপারলি একটা ব্যালেন্স ডায়েট করবেন তখন গ্যাসের প্রবলেম হবে না, উল্টে যদি আপনার থাকে সেটা ঠিক হয়ে যাবে। আপনাকে সময়ের ব্যবধানে 3 থেকে 4 ঘন্টার মিনিমাম গ্যাপে একটা করে মিল নিতে হবে। সারাদিনে 3টে মিল আপনাকে মেনটেন করতেই হবে, ব্রেকফাস্ট, লাঞ্চ অ্যান্ড ডিনার, এবং তার সাথে ছোট ছোট মিল, টোটাল 5 to 6 মিল। যদি সময় না থাকে সেটা 5টা মিল বা 3টে মিলে আসবে, কখনোই লং গ্যাপ হবে না। এবং একটা ওই স্যালাড বা প্রোটিন পাউডার শুধু খেয়ে থাকলে হবে না, সব রকম খাবার, একটু আগে যেটা বললাম 5 ফুড গ্রুপস আমাদের মেনটেন করতে হবে, তাহলে গ্যাসের প্রবলেম। আর জলটা খেতে হবে, নাহলে ডাইজেস্টই হবে না, তাহলে তো গ্যাসের প্রবলেম আসবেই। আচ্ছা, আর একটা জিনিস মাথায় এলো, ওর জন্য জিজ্ঞেস করছি, এটা এই যে আমরা ডিম খাচ্ছি, ডিমের কথা একটু আগে উঠলো, অনেকে ডিম আর 3 রকমভাবেই খায়, আমি 3 রকমই বলি, যে সেদ্ধ করে খায়, একটা হচ্ছে অমলেট খায়, আর একটা হচ্ছে পোচ সামথিং, ওটা খায়। তো কোনটা খাওয়া বেটার? ডিম সিদ্ধ তো সবসময়ই ভালো, ডিম সিদ্ধ সবসময়ই ভালো, কারণ সেটা সিদ্ধ হচ্ছে, ওতে কোনো তেল লাগছে না, এবং পুরো তার নিউট্রিশনাল ভ্যালুটা মেনটেন থাকছে। আর সেকেন্ড হচ্ছে পোচ, যেটা বলছেন, পোচ বলতে কিন্তু ওয়াটার পোচ হয়। পোচ বলতে আমরা যেটা বুঝি সেটা কিন্তু ওই সানি সাইড আপ, ওটা কিন্তু পোচ নয়, ওটার একটা দিক ফ্রাই হচ্ছে, দ্যাট ইজ সানি সাইড আপ। আর পোচ যেটা অ্যাকচুয়াল সেটা হচ্ছে ওয়াটার পোচ, যেটা জলে হয়, তাতেও কিন্তু তেল ব্যবহার হয় না, ওটাও কিন্তু ডিম সিদ্ধর মতো ততটাই হেলদি। এবং ওখানে আপনি নুনটা ব্যবহার করবেন কি না করবেন সেটাও আপনার চয়েস, তো সেক্ষেত্রে পুরোটাই হেলদি বলতে পারি। আর অমলেট যেটা হয় তাতে নুন থাকে, তাতে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, যেটা আমরা একদম ইন্ডিয়ানরা খাই আর কি বেশি, তো সব কিছু মিক্স করে এবং ডাবল সাইড তেল দিয়ে ভালো মতো ভাজা হয়, তাতে পুষ্টিগুণ নষ্ট হচ্ছে। যদি আপনার হাই প্রেশার থাকে, হার্টের প্রবলেম থাকে, রেগুলার অমলেট একদমই খাওয়া যাবে না, কারণ ওটা পুরোপুরি তেলে খুব ভালো মতো মানে ভাজা হচ্ছে এবং কুসুমটাও থাকছে, তো সেক্ষেত্রে ওটা খাওয়াটা ঠিক হবে না। তো এরকম নয় যে এটা খাওয়াই যাবে না, সেটা বলবো না, কিন্তু কম্পারেটিভলি আপনি যদি বলেন পোচ এবং ডিম সিদ্ধ অনেক হেলদি, তার নিউট্রিশনাল, হ্যাঁ ওয়াটার পোচ, নিউট্রিশনাল ভ্যালুটা মেনটেন থাকছে, কিন্তু অমলেট যেহেতু ভাজা হচ্ছে তেলে এবং নুনের ব্যবহার হচ্ছে, তার পুষ্টিগুণ অনেকটা নষ্ট হচ্ছে, এবং হাই প্রেশার থাকলে বা হার্টের প্রবলেম থাকলে রেগুলার একদমই খাওয়া যাবে না। আচ্ছা, সেদ্ধ ডিমের ক্ষেত্রে অনেকে উপরে নুন দিয়ে খায়, সেটা খাওয়াই যায়, কারণ অসুবিধা কিছু নেই, কিন্তু ওই যাদের প্রেশারের প্রবলেম থাকে, হাই প্রেশার, কাঁচা নুনটা তারা অ্যাভয়েড করবে, বাকি খুব চিমটি ভোর নুন দিলে কিছু অসুবিধা কিছু নেই। আচ্ছা, এমন কিছু খাবার আছে যেটা আমি জিজ্ঞেস করলাম যে সবার খাওয়া উচিত, সেটা আপনি বললেন, তার উল্টোটা কি আছে, মানে এমন কিছু খাবার আছে যেটা কারোরই খাওয়া উচিত না? হ্যাঁ, রিফাইন্ড খাবার, মানে যেটা খুব প্রসেস ওয়ে তৈরি হচ্ছে, একটা খাবার যখন আছে তাকে বারবার প্রসেস করে তার ফাইবার পোর্শন, তার অন্য নিউট্রিশনাল ভ্যালুগুলো বাদ দিয়ে যে জিনিসটা পড়ে থাকে সেটা আমরা অনেক সময় খেয়ে থাকি, যেমন ময়দা, যেমন রিফাইন্ড যে ওই রেডি টু কুক ওটসগুলো পাওয়া যায়, ওটা কিন্তু অনেকটা রিফাইন্ড হয়ে আসছে, তার থেকে আগে যেগুলো বেরিয়ে যাচ্ছে সেগুলোকে বলা হয় রোলড ওটস বা স্টিল কাট ওটস, ওগুলো বেটার, কিন্তু ইনস্ট্যান্ট ওটস যেগুলো বিক্রি হয় ওগুলো অনেক রিফাইন্ড হয়। তো এটা খারাপ বলবো না, কিন্তু কম্পারেটিভলি ওগুলোর থেকে অনেকটা নষ্ট হচ্ছে নিউট্রিশনাল ভ্যালু। আর একদমই খাওয়া যাবে না বলতে আমি রিফাইন্ডের প্রথমেই যেটা বলবো ময়দা, সেকেন্ড হচ্ছে রিফাইন্ড সুগার বা সাদা চিনি, রিফাইন্ড অয়েল, এই 3টে জিনিস হচ্ছে আমি বলবো একদমই খাওয়া উচিত নয়। আচ্ছা, রিফাইন্ড ফ্লাওয়ার বা ময়দা, রিফাইন্ড সুগার বা সাদা চিনি, এবং রিফাইন্ড অয়েল বা সাদা তেল। আর একটা জিনিস হয় যেটা আমি দেখেছি, যে বিভিন্ন শপিং মল বা ইয়েতে স্যুপের প্যাকেট পাওয়া যায়, সেটার মধ্যে চিকেন বলা থাকে, যে চিকেন স্যুপ, ভেজ স্যুপ, তো এটার মধ্যে আমরা দেখি ছোট ছোট জিনিসপত্র থাকে, খাবারই উচিত নয় খাওয়া। আর ওগুলো তো কি বলবো, ওইগুলো অনেক দিন ধরে স্টোর করা থাকছে, প্রিজারভেটিভ দেওয়া থাকছে। স্যুপ মানে আচ্ছা স্যুপ খাচ্ছিস তার মানে খুব হেলদি, এটা কিন্তু নয়, প্যাকেটের স্যুপ হেলদি নয়,
এতে সোডিয়াম কন্টেন্ট অনেক হাই থাকে। আপনি একটুখানি যদি প্যাকেটটা ঘুরিয়ে দেখেন তাহলে নিজেই বুঝতে পারবেন এর সোডিয়াম কন্টেন্টটা কতটা হাই আছে, এবং যে মিটটা আছে সেটাকে শুকনো করে অনেক দিন ধরে স্টোর করা হচ্ছে, ইটস প্রিজার্ভড। তো সেখানে তার নিউট্রিশন আপনি কীভাবে পাবেন? যে সবজিগুলোও থাকছে, যে কোনো ক্যান সবজি বা প্রিজার্ভড ভেজিটেবলস, এগুলোর নিউট্রিশনাল ভ্যালু থাকে না সেইভাবে। তো স্যুপ যদি খেতে হয় একটু কষ্ট হলে কিছুই করতে পারেন, অতটা টেস্টি হয়তো আপনি হবে না, কিন্তু বাড়িতে সবজিগুলো বা চিকেন দিয়ে একটু সিদ্ধ করে নিন। আর এই যে এই স্যুপ দিয়ে মনে পড়লো, আমরা বিভিন্ন অফিস পাড়ায় দেখে এই যে স্টু বা এরকম টাইপের জিনিসপত্র খায়, প্যাকেটের থেকে বেটার, ওটা বেটার, প্যাকেটের থেকে বেটার। মানে একদম বেটার না, ব্যাপারটা হ্যাঁ ওখানে ম্যাটার করছে হাইজিন ব্যাপারটা কতটা মেনটেন করে হচ্ছে, সেটা একটা কোয়েশ্চেন মার্ক থাকে, আদারওয়াইজ ওটা তো ঠিক আছে। আর দুধ খাওয়া কি উচিত? দুধ খাওয়া উচিত, আমরা ছোট থেকে দুধ খেয়ে এসেছি। এখন প্রবলেমটা হচ্ছে আমি নিজে অনেককে বারণ করি দুধ খেতে, কারণ দুধের অরিজিনটা এখন ভীষণ ডাউটফুল। এখন গরুকে এত হরমোনাল ইনজেকশন দিয়ে এই দুধগুলোকে প্রোডাকশন করা হচ্ছে, বেশি প্রোডাকশনের জন্যে এই সমস্ত জিনিসগুলো করা হচ্ছে, যে এই দুধটা কতটা স্বাস্থ্যকর সেটা ভীষণ একটা কোয়েশ্চেন মার্ক এসে যাচ্ছে। বিশেষ করে যাদের হরমোনাল প্রবলেমে ভুগছেন, পিসিওএস বা পিসিওডি আছে, তারা এই মিল্কগুলো না খাওয়াই ভালো, কারণ এতে গ্রোথ ফ্যাক্টর থাকে যেটা আরও হরমোনকে ডিস্টার্ব করে দেয়। আচ্ছা, আর কোন খাবারে বেশি প্রোটিন থাকে? প্রোটিন তো দেখুন কম বেশি অনেক খাবারই থাকে, কিন্তু প্রোটিন রিচ খাবার বলতে বা হাই প্রোটিন যে খাবারগুলো সেটা বলতে আমি বলবো যে আপনার ডায়েটে সবসময় কিন্তু ভেজ প্রোটিন এবং নন ভেজ প্রোটিন দুটোই থাকা উচিত। আপনি নন ভেজিটেরিয়ান মানেই শুধু মাছ, চিকেন, ডিম অ্যাজ এ প্রোটিন সোর্স হিসেবে খাচ্ছেন সেটা নয়। একটা ব্যালেন্সড মিলের মধ্যে ভেজ প্রোটিন এবং নন ভেজ মানে দুজনকে কিন্তু মানে ব্যালেন্স করে। তাই ডাল, স্প্রাউটস, বিভিন্ন ধরনের ডাল, এক একটা ডালে এক এক ধরনের অ্যামিনো অ্যাসিড থাকে, তো বিভিন্ন ধরনের ডাল আমাদের ঘুরিয়ে ফিরিয়ে খাওয়া উচিত। স্প্রাউটস, একদম স্প্রাউটেড ছোলা, মুগ, ছোলা, চানা, এই ধরনের জিনিসগুলো আমরা খেতে পারি অ্যাজ এ প্রোটিন সোর্স, এবং তার সাথে আপনি যদি নন ভেজিটেরিয়ান হয় মাছ, চিকেন এগুলো রাখবেন। আচ্ছা, বিভিন্ন ধরনের মার্কেটে যে মশলা পাওয়া যায় সেগুলোও কি ক্ষতিকারক? মানে হলুদ গুঁড়ো, এই গুঁড়ো, এগুলো আমরা খারাপ বলবো না, এগুলো হচ্ছে আমরা কিছু টেস্টের নিয়ম থাকে, বিভিন্ন মশলার বিভিন্ন রকম, ওটা অনেক ব্রড ব্যাপার। তো আমরা মাঝে মাঝে দেখাই যে কীভাবে বুঝবেন আপনি যে মশলাটি ইউজ করছেন সেটা কতটা ভালো আর কতটা ভেজাল মেশানো আছে। এখন মার্কেটে আমাদের এফডিএ বা এগুলো অনেক ভালোভাবে কাজ করছে যাতে বোঝা যায় যে ভেজাল জিনিসটা মার্কেটে যাতে না আসে। তো ঠিক আছে, এগুলো তো মশলা তো আমাদের ব্যবহার করতেই হবে, আর এখন আমাদের ওই বাটা মশলা বা ওইভাবে করার সময়ও নেই, সেই কারণে প্যাকেটে জিনিস এসে গেছে। তবে ওই বাটা মশলা বা একদম যেটা আমরা মাঠ থেকে এনে বা একদম চাষির কাছ থেকে এনে বেটে যেটা হতো সেটা তো সবসময় ভালো হবে, সেখানে ভেজালের কোনো প্রশ্নই আসে না। কিন্তু প্যাকেটের মশলাও ভালো যদি ভেজাল না থাকে। আর এই যে আমরা সকালবেলার দিকে যাই, মানে শেষ প্রশ্ন এটাই আমার প্রায়, যে মনে পড়লো হঠাৎ যে চা, কফি এগুলো খাচ্ছি, এগুলো খাওয়া কি ঠিকঠাক? সকালবেলা অনেকে দুপুরেও খায়, আবার রাতেও খায়, 3 বেলা 4 বেলা খেতে থাকে। আমি নিজে ভীষণ চায়ের অ্যাডিক্টেড। ব্যাপারটা হচ্ছে যে সকালেই অনেকেই আছে ঘুম থেকে উঠেই চা না খেলেই চলে না। তো ব্যাপারটা আমি একটা বলি, ধরুন আপনি একদম সবুজ ঘাস, তার উপর আপনি গরম চাটা ঢেলে দিলেন, ব্যাপারটা এইরকম। আপনার পেটটা সারাদিনের পর একটা সবুজ ঘাসের মতো, সেই স্টমাকে আপনি যদি গরম চাটা ঢেলে দেন, সারা দিনের জন্য আপনি একটা বিশাল ক্ষতি করলেন। তো সকালবেলা ঘুম থেকে উঠেই গরম চা বা কফিটা খাবেন না। প্রথমে ঘুম থেকে উঠে আপনি ড্রাই ফ্রুটস নিতে পারেন, ড্রাই ফ্রুটসের সাথে দরকার হলে ফ্রেশ ফ্রুটসও খাওয়া যেতে পারে, ড্রাই ফ্রুটস বেটার আগের দিন রাত্রে ভেজানো। তারপর কিছুক্ষণ গ্যাপ দিয়ে আপনার যদি চা বা কফির অ্যাডিকশান থাকে সেটা খান। আর সকালবেলা মিল্ক টি বা মিল্ক কফিটা অ্যাভয়েড করাটাই বেটার। আর আমার মতো যারা চা বা কফি অ্যাডিক্টেড, চা কফি তো আমাদের সারাদিনে 2-3 কাপের বেশি খাওয়া উচিত না, মানে 2 কাপ ঠিক আছে, কিন্তু ওই অ্যাডিকশানের জন্য আমাদের কী করতে হয়, বিভিন্ন ধরনের অর্গানিক টি পাওয়া যায় যাতে চা পাতা থাকে না। চা পাতা মানেই হচ্ছে ক্যাফাইন, বা কফি যেগুলো ক্যাফাইনের জন্য আমরা বারণ করি। তো বিভিন্ন ধরনের অর্গানিক টি পাওয়া যায় এখন মার্কেটে, ক্যামোমাইল টি, নাটমেগ টি, বিভিন্ন ধরনের, এই ধরনের যেগুলো আমাদের স্ট্রেসটাকেও রিলিভ করে, এবং একটা মনে হলো চা খেলাম। বা বাড়িতে অনেকে ওই বিভিন্ন মশলা দিয়ে চা, একটুখানি অল্প চা পাতা দিয়ে সেটা বানিয়ে নিলে একদিকে চায়ের জন্যও ভালো, আর এই মশলার গুণগুলো আমরা পাচ্ছি সেটাও ভালো। আর যদি মনে সেটা সম্ভব নয়, বাইরে আছেন কিন্তু চা কফি খেতেই হবে, সারাদিনে 3 কাপ অ্যাটলিস্ট খেতেই হবে, কাপটাকে সাইজটাকে কমিয়ে নিন। আচ্ছা, আর চিনিটা বাদ দেবেন।
তাহলেই হবে। আর ওই গ্রিন টি যেটা খায় মানুষ, গ্রিন টি খুব অ্যান্টিঅক্সিডেন্ট থাকে ভরপুর, যেটা বেসিক্যালি ইজিসিজি নামে একটা অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, প্রায় 60-80% থাকে, যে কারণে আমরা বলি যে আমাদের ফ্যাট লস করতে হেল্প করে, আমাদের যাদের লিভারের প্রবলেম আছে বা হার্টের প্রবলেম আছে সেগুলোর জন্য উপকারী। কিন্তু পুরোটাই বেশি খাওয়া উচিত নয়। গ্রিন টিও সারাদিনে 2 কাপের মধ্যেই থাকবে, এবং সেটাও সকালে উঠে নয়। সকালে খালি পেটে চা চলবে না, কারণ ওতে কম হলেও ক্যাফাইন আছে, এবং রাত্রে ঘুমোতে যাওয়ার আগেও খাবেন না এই চা, এটাও কিন্তু ঘুমের ডিস্টার্ব করবে, যাতেই ক্যাফাইন থাকবে। আর ওভার ইনটেকও করবেন না। গ্রিন টি আমরা ঠিকঠাক অনেক সময় বানাতে পারি না, তো আমাদের জিনিসটা ঠিকভাবে বানিয়ে যদি খাই এবং পরিমাণটা যদি ঠিক রাখি, তাহলে আমরা 2 to 3 কাপ খেতেই পারি। মানে এটাকে প্রথমে গরম জলে পাতাটাকে ইনফিউজ করতে হয়, দেন স্টেন করতে হয়। কখনোই গরম জলে ওটাকে ফোটালে চায়ের এটা খারাপ হচ্ছে, ওটা নষ্ট হচ্ছে। আর কখনোই কোনো খাবার খাওয়ার সাথে সাথে আমরা গ্রিন টি খাবো না। মানে আমি ব্রেকফাস্ট করছি তার সাথে গ্রিন টি খাচ্ছি, কারণ গ্রিন টি হেলদি, এটা কিন্তু নয়। বা আমরা একটু সন্ধেবেলা একটু মুড়ি খাচ্ছি বা মাখানা খাচ্ছি, তার সাথে 1 কাপ গ্রিন টি খাচ্ছি, হেলদি, এরকম নয়। কিন্তু আপনাকে খাবারের মাঝে অ্যাটলিস্ট 30 মিনিটসের একটা গ্যাপ রাখুন, সেটা যে কোনো চায়ের ক্ষেত্রেই। আচ্ছা, আমরা যে চা দিয়ে বিস্কুট ডুবিয়ে খাই সেটা বিস্কিট তো ইটসেলফ একটা ময়দা চিনির একটা ডালা বলা যায়, যে দুটো জিনিস আমি প্রথম থেকে বারণ করছি খেতে। ওই ডাইজেস্টিভ বিস্কিট বা যে বিস্কিট বলি মার্কেটে বিক্রি হোক, তাতে ময়দা থাকেই। আপনি প্যাকেটগুলো চেক করলেই বুঝতে পারবেন। এই যে ব্রাউন ব্রেড, তারপর ডাইজেস্টিভ বিস্কিট বা বিভিন্ন ধরনের বিস্কিট, একটু চেক করলেই বোঝা যায়। ওতে লেখা থাকে, ধরুন ওটসের বিস্কিট আমি সাপোজ বলছি, ওতে লেখা থাকে ওটস আছে 30%, বাকি 70% কী আছে সেটা কিন্তু লেখা থাকে না। ওটা ময়দা, ওটা লেখাই থাকবে না প্যাকেটে, ওটা ময়দা। আর যেটা তেল ছাড়া বা চিনি ছাড়া জিনিস হবেই না, ব্রেড বা বিস্কিটগুলো, ওগুলো থাকবেই। আমি একটা জিনিস শুনেছিলাম যে সকালে উঠে কিছু খেয়েও, আমি জানি না সত্যি কিনা, একদমই ব্ল্যাক কফি খাওয়া উচিত নয়। চা বা কফি কোনো কিছু খাবারের সাথে খাওয়া উচিত নয়, কারণ ওই খাবারের কিছু মধ্যে খেয়ে আপনি যেটা গ্যাপ বলছেন সেটার পরও, মানে সকালের দিকে নাকি ব্ল্যাক কফি খাওয়াই উচিত নয়। না, ওরকম কোনো নিয়ম নেই যে সকালে খাওয়া উচিত নয়, রাত্রে খাওয়া উচিত। ওতে তো ক্যাফাইন থাকে, রাত্রে খেলে আপনার ঘুমের ডিস্টার্ব হবে। কিন্তু খালি পেটে খাওয়া উচিত নয়, কোনো খাবার খাওয়ার সাথে সাথে খাওয়া উচিত নয়। আচ্ছা আচ্ছা, আমি লাস্ট বলি যে আপনি কোন কোন বিষয়ে দর্শকদের সাবধান করবেন? সাবধান বলতে আপনারা নিজেরাও জানেন, দর্শকরা নিজেরাও বোঝেন। দর্শকদের জন্য এটাই বলবো যে অ্যাটলিস্ট কোভিড টাইমের পর আপনারা বুঝেছেন যে আমাদের হেলথটা কিন্তু আমাদের প্রায়োরিটি লিস্টে সবসময় প্রথমে হওয়া উচিত। কারণ হেলথ যদি ঠিক না থাকে, তাহলে যে কোনো এই ধরনের সিচুয়েশান আসুক, তাহলে কিন্তু আপনি লড়াই করতে পারবেন না। আপনার সম্পত্তি, আপনার সব কিছু পড়ে থাকবে যদি আপনার স্বাস্থ্যটা ঠিক না থাকে। আর হেলথের একটা বড় পিলার হচ্ছে আপনার খাওয়া দাওয়া। ডায়েট মানে ভয় পাওয়ার কিছু নেই। ডায়েট মানে বা ডায়েটিশিয়ানের কাছে যাওয়া মানে সব খাবার বারণ করে দেয় তা কিন্তু নয়। সে আপনাকে শুধু গাইড করবে হেলদি ইটিং প্যাটার্ন নিয়ে, কোনটা আপনার জন্য খাওয়া উচিত, কখন খাওয়া উচিত আর কতটা খাওয়া উচিত, যেটা আপনাকে লং টার্মে ভালো রাখবে এবং সুস্থ রাখবে, এবং আপনি কিন্তু মেডিসিন ফ্রি একটা লাইফ কাটাতে পারবেন। একটা রোগমুক্ত অনেক দিন ধরে ফিট জীবন যদি আপনি চান, নিজেকে সুস্থভাবে রাখতে, তার সাথে স্কিন হেয়ার সব কিছু ভালো রাখতে চান, তাহলে আমি অবশ্যই বলবো নিজের খাওয়া দাওয়ার উপর যত্ন নিন এবং নিজের স্বাস্থ্যকে সব কিছুর উপরে রাখুন, প্রায়োরিটি লিস্টে সব থেকে উপরে রাখুন, নিজেকে ভালোবাসুন, তাহলে দেখবেন সবটাই হয়ে যাবে। থ্যাংক ইউ, আপনি সময় দিলেন।